আসসালামু আলাইকুম। ওয়ান বুক ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বাংলা দ্বিতীয় পত্রের উপর যতগুলো টপিক রয়েছে সেই সবগুলো টপিকের উপর তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়ান শট ক্লাস। এখানে সমস্ত অধ্যায়গুলোর উপর এমসিকিউ রয়েছে। তো চলো আমাদের এমসিকিউগুলো শুরু করি। এখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ইন্ডিভিজুয়ালি এমসিকিউ দেওয়া রয়েছে। চলো আমরা সেগুলো দেখে নিই এবং তোমাদের প্রিটেস্ট পরীক্ষা যেটা সাহায্য করবে এবং এখান থেকে কমন আসবে। দেখো, 1 নম্বর, কোন নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থে প্রযোজ্য? তাহলে কোন নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থে প্রযোজ্য? অপশন ক গাছা, অপশন খ পাটি, অপশন ক গাছি, নাকি অপশন খ গোটা। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন শব্দটা কি হয় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুই ক্ষেত্রে কি হয় প্রযোজ্য ব্যবহার করা হয়? তাহলে এখানে অ্যান্সার হবে কি গোটা। গোটা শব্দটি নির্দেশক এবং অনির্দেশক দুই অর্থেই ব্যবহার করা হয়। অ্যান্সার কি গোটা। পরবর্তী দেখো, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো? তাহলে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক নির্দিষ্ট করে এই অর্থে ব্যবহৃত হয় কোন শব্দগুলো? অপশন খ কেতা পাটি, অপশন খ গোটাটা, অপশন গ খানা টুকু, নাকি অপশন ঘ গুলো গুলি। তাহলে আমরা জানি কেতা বা পাটি এই দুটি শব্দ কি হয় বিশেষ অর্থে নির্দিষ্ট জ্ঞাপক শব্দতে ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার কি কেতা এবং পাটি। কেতা এবং পাটি মনে রাখতে হবে এগুলো। এরপরে আবার দেখো, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশকটি? তাহলে অপশন খ পাটি, অপশন খ টাক, অপশন খ খানা, অপশন খ গুলো। এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা কি হয় বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপকে ব্যবহার করা হয়? আমরা আগেও এটা পড়লাম, এটা কি চট্টগ্রাম বোর্ডেও এসেছিল। দেখো সেটা কি পাটি। পাটি। এরপরে দেখো, নিচের কোনটি আতঙ্ক আবেগ? তাহলে এখানে যে চারটি সেন্টেন্স দেওয়া আছে এইগুলোর মধ্যে কোনটি আতঙ্ক আবেগ, অর্থাৎ আমরা হঠাৎ করে আতঙ্ক হয়ে উঠি বা ভয় পাই, এরকম প্রকাশ করেছে কোন বাক্যটিতে? এখানে অপশন ক তে দেখো হায় হায় ওর এখন কি হবে। অপশন খ জ্বালা তোমাকে নিয়ে আর পারি না। অপশন গ উহু কি বিপদে পড়া গেল। অপশন খ আহ কি চমৎকার দৃশ্য। তাহলে এখানে কোন সেন্টেন্সটি তোমার মনে হচ্ছে আতঙ্ক আবেগ প্রকাশ করছে? এখানে কি বিপদে পড়া গেল, এটা একটা আতঙ্ক আবেগ। আমরা যদি হঠাৎ করে বিপদে পড়ি কি ভয় পেয়ে যাই না যে আবার কি বিপদ আসলো? এখানে এটা প্রকাশ করেছে আতঙ্ক আবেগ। পরবর্তী দেখো, ছি তোমার এই কাজ এর মাধ্যমে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? আচ্ছা, কারো কাজ তোমার পছন্দ হলো না, তখন তুমি তার প্রতি কি রকম রিয়াকশন দিবে বলো তো? লজ্জা, ঘৃণা, দুঃখ, নাকি ধিক্কার? ছি তোমার এই কাজ মানে এটাই তুমি কি কাজ করলা, এটা আমরা কি প্রকাশ করছি? আমরা প্রকাশ করছি ধিক্কার। কারণ এখানে আমরা দুঃখ প্রকাশ করছি না, লজ্জাও প্রকাশ করছি না, এখানে লজ্জার কিছু নেই। একটা আছে ঘৃণা, কিন্তু দেখো ঘৃণা কিন্তু আমরা কাউকে ঘৃণা করছি না, কোনো কাজ আমাদের পছন্দ না হলে আমরা ধিক্কার জানাচ্ছি যে এটা তোমার করা উচিত হয়নি, এটা তুমি কি করলা। ঘৃণা হচ্ছে এই ধিক্কারের কি আরো হাই পর্যায়ে রয়েছে, তো ঘৃণা আমরা করছি না এখানে। তা এখানে অ্যান্সার হবে ধিক্কার, আমরা ধিক্কার জানাচ্ছি। তাহলে অ্যান্সার ঘ। এরপরে দেখো, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? তাহলে বাংলা যে এই যে লিপি আমরা ক লিখি, খ লিখি, গ ঘ লিখি, এই যে লিপিগুলো এসছে এটা কোন লিপির বিবর্তিত রূপ, কোন লিপি থেকে বিবর্তন হয়ে এসেছে? তাহলে দেখো, অপশন ক বাংলা, অপশন খ কুটিল, অপশন গ ব্রাহ্মী, নাকি অপশন ঘ মণিপুরী। তাহলে আমরা জানি বাংলা কুটিল লিপি থেকে বিবর্তিত হয়েছে। অ্যান্সার কি? অ্যান্সার খ। দেখো, আঞ্চলিক ভাষার অপর নাম কি? তাহলে আমরা কি বিভিন্ন অঞ্চলে বসবাস করি, আমাদের সবার ভাষার মধ্যে কিন্তু টান রয়েছে, সাথে কিছু শব্দ রয়েছে যেগুলো কিন্তু আমরা এক এক এলাকার মানুষ এক একভাবে ব্যবহার করি। কথা বললে কিছু মানুষ বুঝতেই পারে না, আঞ্চলিকতার এতটা প্রভাব থাকে। সেই ক্ষেত্রে এই যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা এগুলোকে আমরা কি বলে থাকি? কথ্য ভাষা, উপভাষা, সাধু ভাষা, নাকি চলিত ভাষা? বলেন। এখানে অ্যান্সার হবে খ উপভাষা। তাহলে আমরা আমাদের আঞ্চলিক যে ভাষা রয়েছে এই ভাষাকে কি বলি? উপভাষা বলি। নেক্সটে আসো। দেখো, ন্যাকামিটা এখন রাখো বাক্যে ন্যাকামি শব্দের সঙ্গে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করছে? এখানে আছে কি ন্যাকামিটা,
এখন একজন ন্যাকামি করছে, আমরা কি বলি, এই এখন ন্যাকামিটা রাখো। তো এই যে ন্যাকামিটা, এটা এখানে রাখা হয়েছে, ন্যাকামি শব্দের সাথে যে টা যুক্ত হয়েছে, এটা কোন অর্থ প্রকাশ করছে? ন্যাকামির সাথে যে টা রয়েছে এটা কোন অর্থ প্রকাশ করছে? তাহলে দেখো, অপশন ক নিরর্থকতা, অপশন খ সার্থকতা, অপশন গ দ্ব্যর্থকতা, অপশন খ ভিন্নকর্তা। এখানে কি অ্যান্সার কি হবে? নিরর্থকতা হবে অ্যান্সার। তাহলে এখানে ন্যাকামিটা, এই ন্যাকামির সাথে যে টা ব্যবহার করা হয়েছে, এটা কি অর্থ প্রকাশ করছে? নিরর্থকতা প্রকাশ করছে। পরবর্তী দেখো, নির্দেশক সর্বনামে পরে টা টি যুক্ত হলে তা কি হয়ে যায়? তাহলে নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে কি হয়ে যায়? কোনো নির্দেশক যদি সর্বনাম থাকে এবং তারপরে যদি টা এবং টি থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, অনির্দিষ্ট হয়ে যায়, সুনির্দিষ্ট হয়ে যায়, নাকি নিরর্থক হয়ে যায়? তাহলে আমরা জানি সর্বনামের পরে যদি টাটি যুক্ত হয়, এটা হয়ে যায় সুনির্দিষ্ট। কি হয়ে যায়? সুনির্দিষ্ট হয়ে যায়। অ্যান্সার কি? অ্যান্সার গ। পরে দেখো, বাড়িটা, এই যে বাড়িটা খুব সুন্দর, এখানে নির্দেশক কোন পদের সঙ্গে যুক্ত? এখানে নির্দেশক কোনটি? এখানে নির্দেশক হচ্ছে এই যে টা। বাড়ি হচ্ছে একটা শব্দ, এই বাড়ির সাথে টা যুক্ত হয়ে কি হয়েছে? বাড়িটা খুব সুন্দর। এখানে এই বাক্যের নির্দেশকটি কোন পদের সঙ্গে যুক্ত? এই যে টা, এটা কোন পদের সাথে যুক্ত? এখানে আছে বাড়ির সাথে যুক্ত। তাহলে এই বাড়িটা কোন পদ? বিশেষ্য পদ, সর্বনাম, বিশেষণ, নাকি ক্রিয়া? বাড়ি এটা কোন পদ? আমরা জানি বাড়ি একটি বিশেষ্য পদ। কি? বিশেষ্য পদ। নেক্সট দেখো, হে বন্ধু তোমাকে অভিনন্দন বাক্যটি কোন আবেগের ক্ষেত্রে প্রযোজ্য? হে বন্ধু তোমাকে কি অভিনন্দন, আমরা কি বন্ধুর ভালো কিছু হলে আমরা কি তাকে অভিনন্দন জানাই। তাহলে এই বাক্যটি কোন আবেগের ক্ষেত্রে প্রযোজ্য? অপশন ক অলংকার, অপশন খ বিরক্তি, অপশন ক সম্বন্ধন, অপশন খ করুণা। তাহলে আমরা জানি এখানে সম্বন্ধন প্রকাশ করছে। অ্যান্সার গ। এরপরে দেখো, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত পদকে কি শব্দকে কি শব্দ বলে? একটা কি বিশেষ্যের পরিবর্তে, যেমন আমার নাম কি সাবরিনা, এটা একটা বিশেষ্য। এই বিশেষ্যের পরিবর্তে যখন কি ব্যবহৃত শব্দ হয়, সেই শব্দকে কি বলে? বিশেষের পরিবর্তে কি, যেমন সাবরিনার বদলে কি ব্যবহার হবে? আমি ব্যবহার হব। আমি, এই শব্দটা আমি নিজেকে কি বলছি? আমি বলছি। এটা একটা বিশেষ্য সর্বনাম। এটা একটা কি বিশেষের পরিবর্তে ব্যবহৃত, তাহলে এটা কি হবে? এটা হবে সর্বনাম। এখানে আছে কি কি বিশেষণ, অনুসর্গ, ক্রিয়া, কিন্তু নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই সর্বনাম। তোমার নামের পরিবর্তনে আমি তোমাকে তুমি বলে সম্বোধন করছি, কাউকে সে বলে সম্বোধন করছি। এই যে নামের পরিবর্তন তুমি, সে, আমি, এগুলো যে ব্যবহার করি, এটাই হচ্ছে সর্বনাম। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার ক। দেখো, হরতাল কোন ভাষার শব্দ? তোমাদের বইয়ে এই যে হরতাল বলো বা বিভিন্ন ভাষার শব্দ রয়েছে, পর্তুগিজ ভাষার, অ্যারাবিক, তারপরে ফার্সি, হিন্দি, এগুলো শব্দ রয়েছে। এবং এই অধ্যায়টা যতগুলো শব্দ আছে তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। এখানে কোনো রুলস নাই, নিয়ম নাই, নিয়ম মেনে এটা কোনোভাবে তুমি গঠন করতে পারবে না। এটা কি আছে? এটা তোমাকে সরাসরি মুখস্থ করতে হবে। তা আপনাদের অধ্যায়ে এই বিষয়ে যতগুলো এমসিকিউ আছে আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে এখন আমরা দেখব হরতাল কোন ভাষার শব্দ। এটাও কিন্তু আপনারা মুখস্থ না ছাড়া বলতে পারবেন না, তাই না? তাহলে দেখেন, এটা অপশন কি? পর্তুগিজ, অপশন খ পাঞ্জাবি, অপশন গ গুজরাটি, অপশন খ ফার্সি। তাহলে হরতাল শব্দটি যারা যারা পড়েছেন অবশ্যই জানেন এটা কোন ভাষা থেকে এসছে। এটা গুজরাটি ভাষা থেকে এসছে। অপশন কি? গ গুজরাটি। খাঁটি বাংলা শব্দ কোনগুলো? দেখেন, খাঁটি বাংলা শব্দ কোনগুলো? গিন্নি, ডাব, ঢেকি, পাত্র, হাত, তেনা, ট্যাপসা, তেলাপোকা। এখানে উত্তর কি হবে? উত্তর হবে হাত ও তেনা। এটা কি? এটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। হাত ও তেনা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। নেক্সট দেখেন, কোনটি দেশি শব্দ? জ্যোৎস্না, কুলা, গিন্নি, সূর্য। এখানে কোনটি দেশি শব্দ? অ্যান্সার কি? কুলা। কুলা একটি দেশি শব্দ। কুলা একটি দেশি শব্দ। তার আগে বলে নেই, আমাদের ইউটিউবে আপনাদের একটি ফ্রি কোর্স আসছে। সেটা হবে কবে? আপনাদের প্রি টেস্ট পরীক্ষার পর। এখানে প্রত্যেকটি অধ্যায়ে, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের উপর আপনাদের ফ্রি অনশট ক্লাস দেওয়া হবে।
ফ্রি ক্লাস হবে। কোথায়? ইউটিউবে হবে। তো আপনারা অনেকে আমাদের পেজ সম্পর্কে জানেন না, তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের নাম্বার দিচ্ছি, এই নাম্বারে। আচ্ছা, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু আপনারা কাইন্ডলি এটা লিখে রাখবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন, আপনাদের হচ্ছে আমরা পেজে যুক্ত করে নিব, তারপরে হচ্ছে আপনি আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে ফ্রি কোর্স, হ্যাঁ, এখানে প্রত্যেকটি সাবজেক্টের ওপর কিন্তু আমাদের ফ্রি ক্লাস নেওয়া হবে। এটা হবে আপনাদের প্রি টেস্ট পরীক্ষার পর থেকে শুরু হয়ে যাবে, তো আপনারা এখনই যুক্ত হয়ে যান। এই নাম্বারে আপনারা নক দিলেই বাকিটু জানতে পারবেন। এছাড়াও আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ চলছে, ক্লাস পেইড ব্যাচ চলছে। এখানে আমরা প্রত্যেকটি সাবজেক্টের ওপর কি করি? লাইভ ক্লাস নেই। লাইভ ক্লাসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনাদের যেখানে যেখানে সমস্যা সেগুলো আমরা কি সলভ করে দিতে পারবো। এখানেও প্রত্যেকটা অধ্যায়ের ওপর আমরা কি করি? লাইভ ক্লাস নিয়ে থাকি। এটা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা এখন তাড়াতাড়ি কি দেরি না করে আমাদের পেইড ব্যাচেও যুক্ত হয়ে যান। এখানেও যুক্ত হওয়ার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখান থেকে আপনাদের সব ইনফরমেশন দেওয়া হবে, আপনাদের রুটিন, ক্লাস কবে হবে সব কিছুই এখান থেকে বলে দেওয়া হবে। তাই এই যে ফ্রি কোর্স এবং পেইড ব্যাচ যুক্ত হতে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করেন, 01336437460। আচ্ছা, নাম্বারটা আশা করি লিখে নিয়েছেন। আচ্ছা, নেক্সটে চলেন। আমি আজ জ্বর বোধ করছি, এখানে শব্দদ্বিত্ব দ্বারা কি বোঝানো হয়েছে? শব্দদ্বিত্ব মানে কি? এক শব্দ যখন দুবার আসে, দুইবার আসে, তখন এটাকে বলা হয় শব্দদ্বিত্ব। তাহলে এখানে শব্দদ্বিত্ব কি বোঝানো হচ্ছে? আমার আজকে জ্বর বোধ হচ্ছে, সামান্য, আধিক্য, আতিশয্য নাকি ধারাবাহিকতা? আপনার জ্বর আসলে কি বলেন? আমার জ্বর এসছে। কিন্তু আপনার যখন হালকা হালকা জ্বর থাকে, গায়ে অল্প অল্প জ্বর বুঝছেন, তখন আমরা কি বলি? আমার জ্বর লাগছে। তাহলে এখানে কি বোঝায়? সামান্য অর্থে ব্যবহার করা হয়। এটা কি? সামান্য অর্থে ব্যবহার করা হয়। ঘুম ঘুম চোখে কাজ করছি, এবার কে? ঘুম ঘুম কোন ধরনের দ্বিত্ব? আমরা কি ঘুম ঘুম চোখে নিয়ে কাজ করি না, রাতে ঠিক মতো ঘুম না হলে? এই যে ঘুম ঘুম, এটা কোন ধরনের দ্বিত্ব? ধন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব, অন্যকার দ্বিত্ব নাকি পদদ্বিত্ব? এটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। ঘুম ঘুম চোখে পুনরাবৃত্ত দ্বিত্ব। নেক্সট দেখেন, কিছু কোন সর্বনামের উদাহরণ? এই যে কিছু, এই শব্দটা কোন সর্বনামের উদাহরণ? নির্দেশক, আত্মবাচক, অনির্দিষ্ট নাকি সাপেক্ষ? তাহলে অ্যান্সার হবে কি? অনির্দিষ্ট। যখন আমরা বলি কিছু কিছু পরিমাণ, তখন কি আমরা নির্দিষ্ট করে দিই যে এতটুকুই না এতটুকুই, বা এতখানি না এতখানি? না, এটা কিন্তু অনির্দিষ্ট থাকে। তাহলে অ্যান্সার হবে গ। নেক্সট দেখেন, নিচের কোনটি নির্দেশক সর্বনাম? নিচের কোনটি নির্দেশক সর্বনাম, যেটা দ্বারা নির্দেশ করে কোনো কিছু বোঝানো হয়? কে, এরা, যারা, সকলে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এরা। অ্যান্সার হবে কি? এরা। যখন আমরা বলছি এরা, তার মানে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে এখানে যে কয়েকজন ব্যক্তি আছে এরাই। কিন্তু আপনি যদি বলেন কে, কে কে, এটা কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয় না। আবার দেখেন যারা, যারা যারা বলতে যে কোনো কাউকে বোঝানো হয়। সকলে মানে অনেক মিলে, কিন্তু এখানে বলেছে নির্দেশক সর্বনাম, নির্দেশ করে যেটা, এরা হচ্ছে নির্দেশক সর্বনাম। নেক্সট দেখেন, গরমিল গঠন বিবেচনায় কোন শব্দ? গরমিল একটা শব্দ, তাহলে যদি আপনি গঠন বিবেচনা করেন তাহলে এটি কোন শব্দ? তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ, হিন্দি শব্দ নাকি সাধিত শব্দ? এখানে আপনাকে বুঝতে হবে, এখানে প্রশ্ন কি বলেছেন? গঠন বিবেচনায়, অর্থাৎ গরমিল এই শব্দটা গঠন হয়েছে কিভাবে, সেই বিবেচনায় এটা কোন ধরনের শব্দ। তাহলে এখানে তিনটা যে অপশন আছে দেখেন, এই তিনটা কি ভাষাগত ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু গঠনগত চেয়েছে। তাই এটা হবে সাধিত শব্দ। সাধিত শব্দ, এই যে গড় এবং মিল, দুইটা কি পাই আমরা? ধাতু পাই। দুটো ধাতু মিলে সাধিত শব্দ গঠন হয়। অ্যান্সার হবে খ। এরপরে দেখেন, যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? অপশন ক, অজগরটি ফোসাচ্ছে, তরকারি বাসি হলে টকে, সাইরেন বেজে উঠলো, মাথা ঝিমঝিম করছে। তাহলে আমরা জানি যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? সাইরেন বেজে উঠলো।
কিভাবে বলেন, এগুলো কেন হচ্ছে না বাকিগুলো? তরকারি বাসি হলে টকে, তরকারি যখন বাসি হয় তখনই টকে, এটা কি? এটা একটা জটিল বাক্য। মাথা ঝিমঝিম করছে, এটা একটা সরল বাক্য। অজগর ফোঁসাচ্ছে, সরল বাক্য। কিন্তু সাইরেন বেজে উঠলো, এটা একটি যৌগিক ক্রিয়া। এখানে কি যৌগিক ক্রিয়া বোঝানো হয়েছে। অনুমোদন, সম্মিত ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সিদ্ধান্ত আবেগ, অলংকার আবেগ, বিস্ময় আবেগ নাকি সম্বন্ধ আবেগ? দেখেন, অনুমোদন, সম্মিত, সমর্থন, এটা কোন আবেগে যায়? সিদ্ধান্ত আবেগ। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন সেখানে কি কি প্রকাশ পায়? আপনার অনুমোদন প্রকাশ পায়, সেখানে কি সিদ্ধান্ত রয়েছে। সম্মিত বা সমর্থন প্রকাশ পায় কিসে? সিদ্ধান্ত আবেগে। নেক্সট দেখেন, কোন ধরনের আবেগ তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়? কোন ধরনের আবেগে তারিফের মনোভাব প্রকাশ পায়? তারিফ মানে কি? প্রশংসা করা। প্রশংসা করা প্রকাশ পায় কোন আবেগে? সিদ্ধান্ত, আতঙ্ক, প্রশংসা, করুণা। তাহলে অ্যান্সার কি? প্রশংসা। এখানে কি বলেছে? তারিফ। তারিফ একটি কি শব্দ? হিন্দি শব্দ। বেশ, তবে যাওয়াই যাক, এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে? আমরা কি বললাম? বেশ, তবে যাওয়াই যাক। এটাতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে একটু দেখেন। সিদ্ধান্ত, প্রশংসা, করুণা নাকি অলংকার? আপনার কি মনে হয় এখানে কি কোনো প্রকার প্রশংসা প্রকাশ পেয়েছে? কারো প্রশংসা করা হয়েছে? নিজের করা হয়েছে? অন্যের করা হয়েছে? নো। করুণা প্রকাশ পেয়েছে? করুণা, করুণা কি অন্যের প্রতি দয়া মায়া হয় না? তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সিদ্ধান্ত। এখানে অলংকারও প্রকাশ পায়নি, তাহলে এখানে প্রকাশ পেয়েছে সিদ্ধান্ত। বেশ, তবে যাওয়া যাক। আমরা কি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এবার আমরা যাব। এটা কি সিদ্ধান্ত। এবার দেখেন, দ্রুত গতিতে, দ্রুত গতিতে এটা কোন বিশেষণ? দ্রুত গতিতে এটা কোন বিশেষণ? এখানে একটু বিশ্লেষণ করে বোঝার বিষয় আছে। দেখেন, অপশন ক বিশেষণের বিশেষণ, অপশন খ অব্যয়ের বিশেষণ, অপশন গ বিশেষণের বিশেষ্যের বিশেষণ নাকি অপশন ঘ ক্রিয়া বিশেষণ? অ্যান্সার কি? ক্রিয়া বিশেষণ। কিভাবে? এবার আসেন ব্যাখ্যা করি। যখন আপনি বলছেন দ্রুত বা গতিতে, গতিতে যখন বলছেন তখন কি এটা কাজ বোঝাচ্ছে না? গতি কি একটা কাজ না? গাড়ি দ্রুত যাচ্ছে, এই যে দ্রুততে যাচ্ছে, এটা কি? এটা একটি কি কাজ বোঝায়। এই কাজের সামনে যখন আমরা আরেকটা বিশেষণ এনে দেই, কি হয়? তখন বিশেষ ক্রিয়া বিশেষণ হয়ে যায়। কারণ এখানে দ্রুত এটা কি বিশেষ্য বোঝাচ্ছে, গতিতে এটা কি কাজ বোঝাচ্ছে। তাহলে এখানে একটা কাজ আছে, একটা বিশেষণ আছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। যখন বিশেষণ প্রকাশ করে, কি প্রকাশ করে? এটার ক্রিয়া প্রকাশ করে, তখন সেটা হয়ে যায় ক্রিয়া বিশেষণ। দ্রুত গতিতে, তাহলে দ্রুত এটা কি এই গতি, গতির কাজটাকে কি বলছে? বিশেষণ করছে, যেটা আস্তে যাবে নাকি দ্রুত যাবে, তাহলে এটা বিশেষণ করছে না, এই জন্য এটা হবে ক্রিয়া বিশেষণ। পরও দেখো, বহুপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ নিচের কোনটি? বহুপদী মানে অনেকগুলো পদের বিশেষ ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি? ভয়ে ভয়ে, দ্রুত, ভালোবেসে নাকি শান্তভাবে? তাহলে এখানে অ্যান্সার কি? ভয়ে ভয়ে। কিভাবে? এখানে দেখেন বলেছে বহুপদী, অর্থাৎ অটোমেটিক দুটো পদ থাকবে। তাহলে ক্রিয়া বিশেষণ ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে একটা ক্রিয়াকে আরেকটা ক্রিয়া দ্বারা কি করা হয়েছে? বিশেষণ করা হয়েছে, তাই এটা হবে অ্যান্সার ক। এবার দেখেন, নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রকাশ পেয়েছে? এখানে 4টি সেন্টেন্স আছে, আপনাদের বের করতে হবে কি ক্রিয়াজাত অনুসর্গের কোনটিতে প্রয়োগ ঘটেছে। এখন দেখেন অপশন ক কোন পর্যন্ত পড়েছো? অপশন খ মাথার ওপর নীল আকাশ, অপশন গ মন দিয়ে লেখাপড়া করা দরকার, অপশন খ বসন্তের পরে, শরতের পরে বসন্ত আসে। তাহলে ক্রিয়াজাত এখানে কোনটা আমরা দেখতে পারি? আমরা দেখি কোন পর্যন্ত পড়েছো। পড়েছো, পড়া কি ক্রিয়া নাকি? মাথার উপর নীল আকাশ, এখানে কোনো কাজ আছে? ক্রিয়া আছে? নাই। মন দিয়ে লেখাপড়া করা দরকার, কিন্তু এখানে করা হয়নি, করা দরকার, এখানে ক্রিয়া প্রকাশ পায়নি। শরতের পর বসন্ত আসে, এখানেও কোনো ক্রিয়া প্রকাশ পায়নি। তাহলে কোন পর্যন্ত পড়েছো? ক্রিয়া প্রকাশ পায়, তাহলে এটা ক্রিয়াজাত অনুসর্গের প্রকাশ পেয়েছে। সামান্য একটু দুধ দাও, এই বাক্যে সামান্য কোন পদ? সামান্য একটু দুধ দাও, এখানে সামান্য কোন পদ? বিশেষণীয় বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ নাকি অব্যয়ের বিশেষণ?
এখানে অ্যান্সার হবে বিশেষণের বিশেষণ। এবার দেখেন সামান্য, একটু। সামান্য বলতে আমরা কি বুঝাই? একটুই বুঝাই। কিন্তু যখন আমি বলছি সামান্য একটু, মানে আমি কিন্তু সামান্যর থেকেও আরো কমের কথা বলছি। আমি বললাম একটু ভাত দাও, কিন্তু আমি যখন বলবো সামান্য একটু ভাত দাও, তখন কিন্তু ওই একটু থেকেও আরো অল্প হয়ে আসছে। এখানে একটু অলরেডি একটা বিশেষণ, যেটা কি, এটা একটু অলরেডি একটা কি বিশেষণ। কিসের বিশেষণ? দুধ দাও, এই যে দুধ চাচ্ছ, এটার একটা বিশেষণ, পরিমাণ বোঝাচ্ছ। সেই পরিমাণ একটু, এটাকে আবার আরেকটা বিশেষণ দিয়ে তুমি আবার বিশেষায়িত করছো। একটুকে বিশেষায়িত করছো, একটা বিশেষণীয়কে আরেকটা বিশেষণীয় দিয়ে কি করছো? বিশেষায়িত করছো। এই জন্য এখানে দুইটাই বিশেষণ। সামান্য একটি বিশেষণ, কারণ কি এটা একটুকে বিশেষায়িত করছে, আবার একটু আর একটা বিশেষণ, কারণ এটা তোমার কাছে যে দুধ চাচ্ছে, এই দুধ চাওয়াকে পরিমাণ বোঝানো হচ্ছে। তাহলে এখানে দুটাই বিশেষণ। এই জন্য এটা কি বিশেষীয় বিশেষণ, মানে বিশেষণেরই বিশেষণ, কারণ এখানে দুটাই বিশেষণ। এরপরে দেখো, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কি বলে? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় নাকি মৌলিক শব্দ? আমরা জানি যোগরূঢ়। যোগরূঢ় হচ্ছে এমন শব্দ যেগুলো কি করে? উপসর্গ বা মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কিছু, নির্দিষ্ট কিছু কি করে? প্রকাশ করে। তাহলে অ্যান্সার কি? যোগরূঢ়। এরপরে দেখো, তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত? তারিখবাচক শব্দে, তারিখ কি? পহেলা, এগুলো কি তারিখ? তারিখ শব্দের প্রথম চারটি কোন নিয়মে গঠিত? হিন্দি, বাংলা, আরবি নাকি ফার্সি? আমরা জানি হিন্দি নিয়মে গঠিত, হিন্দি নিয়মে গঠিত। এরপরে দেখো, কোনটি তারিখবাচক? পহেলা, প্রথম, এক নাকি এক? আমরা জানি পহেলা হচ্ছে তারিখবাচক। নেক্সটে দেখো, হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি কোন শ্রেণীর? এটা হবে তদ্ভব, হস্ত থেকে এসছে হাত। পরবর্তী দেখো, কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসছে? কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসছে? মুন্ডারি ভাষা, তামিল ভাষা, কোল ভাষা নাকি পর্তুগিজ ভাষা? তাহলে আমরা জানি এটা কি মুন্ডারি ভাষা থেকে এসছে। কি কুড়ি শব্দ? কুড়ি, কুড়ি কি? আমরা 20কে কুড়ি বলা হয়। এই যে কুড়ি বয়স, কুড়ি এই, কুড়ি সেই, এই কুড়ি যে আমরা ব্যবহার করি প্রতিদিন, এই কুড়ি কোন ভাষা থেকে এসছে? মুন্ডারি ভাষা থেকে এসছে। নেক্সটে দেখেন, লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি কোন ভাষার শব্দ? বাংলা, অপশন খ তুর্কি, অপশন গ মিয়ানমার নাকি অপশন খ জাপান? তাহলে লুঙ্গি আমরা জানি কি মিয়ানমার ভাষা থেকে এসছে, লুঙ্গি মিয়ানমার। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন ধ্বনি কাকে বোঝায় আমরা জানি? যেই ব্যঞ্জন ধ্বনিগুলো কোনো কি নিয়ম মাফিক না হয়ে ব্যতিক্রম হয়েছে, সেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ। এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? অপশন ক নায়ক, অপশন খ একাদশ, অপশন ক হিংসুক, অপশন ক শুভেচ্ছা। আমরা জানি একাদশ একটি শব্দ যেটি কোনো ব্যঞ্জনের নিয়ম মাফিক গঠিত হয়নি, তাই এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নেক্সট দেখো, শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শীতার্থ এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে অপশনটা ভুল দেওয়া আছে, আপনারা একটু ঠিক করে নেন। এটার অপশন হবে ক, শীত যোগ রত। এই অপশনটা ভুল দেওয়া আছে, এটা কারেক্ট করে পড়ে নেবেন। শীত যোগ রত, শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ। নেক্সট আসেন, বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বনৌষধি, বনযোগ ঔষধি, বনৌষধি রয়েছে, বন ঔষধ রয়েছে, বন ঔষধ রয়েছে। অ্যান্সার হবে কি? বন যোগ ঔষধি, এই ও হয়ে এখানে ওকার হয়ে ঔষধি হয়েছে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার গ। আপনাদের কিন্তু এগুলো একটু খেয়াল করে পড়তে হবে, যে কোনটাতে বিসর্গ রয়েছে, কোনটাতে ও রয়েছে, কোনটাতে ও রয়েছে, কোনটাতে রস্য ই রয়েছে, কোনটাতে রস্য ই নাই, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখেন, অহিনুকুল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনুকুল দ্বন্দ্ব সমাস, এখানে কিন্তু দ্বন্দ্ব সমাস, কিন্তু কোন ধরনের দ্বন্দ্ব সমাস? বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক নাকি মিলনার্থক? ওহি এবং নুকুল, এদের সম্পর্কটা কেমন? এদের সম্পর্ক বিরোধমূলক।
অহিনকুল একটা বিরোধমূলক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখানে কি বিরোধিতা দেখানো যায়, অহি এবং নকুল দুটি প্রাণী কি তাদের বিরোধী সম্পর্ক রয়েছে, এই জন্য এটা বিরোধমূলক শব্দ। উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উক্তি একটা শব্দ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এর প্রকৃতি এবং প্রত্যয় কি পাবো? দেখেন, অপশন ক বচযোগ ত, অপশন খ বচযোগ উক্তি, অপশন গ বচযোগ তি, নাকি অপশন ঘ বচযোগ তি? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বচযোগ তি, উক্তি। উক্তি উক্তি এটার সন্ধি কেমন, প্রকৃতি এবং প্রত্যয় কেমন? বচযোগ তি। এখন বলবেন কিভাবে? নিয়ম এভাবেই গঠিত হয়েছে, বাংলা ব্যাকরণের নিয়মগুলো এরকমই, কোনো মাথা মুন্ডু নাই, একটা নিয়ম কি হয়ে যায় এসেছে আমাদের ব্যাকরণে ঢুকে গেছে এবং আমরা কি সেটাই সেভাবে পড়ে আসছি। এবার এখানে আরেকটা কথা আছে, বচ বলতে বচন বোঝাচ্ছে, বচন কি সেখান থেকেই কিন্তু তি যুক্ত করে উক্তি এসেছে, বাচ্য। দেখেন আমরা যখন বাচ্য বলি, বাচ্য মানে কথা বলা, বাচ্য, বাচ্য থেকে বচ, বাচ্য, বাচ্য থেকে কি এসছে? বচ, বচ থেকে তি, বাচ্য মানে বলা কথা, বলা কথা, এই জন্য এই দুটো মিলে কি হয়েছে? উক্তি। উক্তি বলতেও কিন্তু বলা কথা বুঝে নয়, এভাবে অ্যাকচুয়ালি বচ যুক্তি কি হয়েছে? প্রত্যয় প্রকৃতি মিলে উক্তি গঠন হয়েছে। এরপরে দেখো, কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? অপশন ক আ, অপশন খ অ, অপশন গ ই, অপশন ঘ এ। এর মধ্যে কোনটির লিখিত রূপ নেই? আমরা জানি এ, এর কোনো না, আপনারা একটু এটা কারেক্ট করে নেন, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। এতে আমরা এখানে একটা অপশন ভুল দেওয়া আছে, এই অপশনটাও ভুল যাবে, সাথে অ্যান্সার হবে কোনটা? এটার কি স্বরধ্বনির লিখিত রূপ নেই, কোনটি? মৌলিক স্বরধ্বনির এর লিখিত রূপ নেই, এই অপশনটা আপনারা একটু মুছে নেবেন। পরবর্তী দেখেন, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের রচনা কে করেছেন? বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা কে করলেন? জানি আমরা তাকে, চিনি। অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন খ রামমোহন রায়, অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অপশন ঘ রামচন্দ্র বিদ্যাবাগীশ? তাহলে আমরা জানি অ্যান্সার কি? রামমোহন রায়। রামমোহন রায় প্রথম কি করেছেন? বাংলা ব্যাকরণ রচনা করেছেন। পরবর্তী দেখো, কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? অ্যান্সার কি? অ্যান্সার ধ্বনি। অ্যান্সার ধ্বনি। খ অপশন রয়েছে শব্দ, বর্ণ, বাক্য। তাহলে এটা প্রশ্ন আসলে আমরা কি করব? অ্যান্সার ধ্বনি। পরবর্তীতে দেখেন, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে? শব্দ গঠন নিয়ে কোন তত্ত্বে আলোচনা করা হয়? অপশন ক ধ্বনি তত্ত্বে, অপশন খ রূপ তত্ত্বে, অপশন গ অর্থ তত্ত্বে, নাকি অপশন খ বাক্য তত্ত্বে? আমরা জানি রূপ তত্ত্বে। কোথায়? রূপ তত্ত্বে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন কে? একজন ছিলেন যিনি পর্তুগিজ, একজন পাদ্রী ছিলেন, যে কি করেছিলেন? বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেছিলেন। তিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। তিনি কিন্তু বাংলাদেশী নয়, তিনি কিন্তু পর্তুগিজের নাগরিক, কিন্তু তিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। কে? উইলিয়াম ক্যারি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, নাকি মনোয়েল দা আসুম্পাস কিছু একটা নাম। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার ঘ মনোয়েল দা আসুমসাও, কিছু একটা উচ্চারণ আপনারা দেখে নেন। তাহলে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? পর্তুগিজ ভাষায়। আপনাদের এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি বলে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে, তাহলে রাজা রামমোহন রায়। কিন্তু যদি বলে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে, তখন মনোয়েল। অ্যান্সার হবে কি? মনোয়েল, অপশন ঘ। নেক্সট দেখো, বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? তাহলে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? অপশন ক
2টি, অপশন খ 4টি, নাকি অপশন ঘ 5টি, নাকি অপশন ঘ 6টি? তাহলে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? আমরা জানি 4টি বিষয় নয়, বাংলা ব্যাকরণে কি প্রধান আলোচ্য বিষয় কি? 4টি। বাংলা ব্যাকরণে 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেক্সটে দেখেন, রূপতত্ত্বের আলোচ্য বিষয় 9 কোনটি? রূপতত্ত্বের আলোচ্য বিষয় 9 কোনটি? বর্ণ, প্রত্যয়, সমাস, নাকি উপসর্গ? বর্ণ। এটা কি রূপতত্ত্বে আলোচনা করা হয় না, রূপতত্ত্বে আলোচনা করা হয় না, রূপতত্ত্বে এটা আসে না, কারণ এটা ধ্বনিতত্ত্বে আসে। পরবর্তী দেখেন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক শব্দ, বিদেশি শব্দ, দেশি শব্দ, নাকি সাধিত শব্দ? বিভক্তিহীন শব্দ, এটা হবে কি? প্রাতিপাদিক শব্দ। তাহলে বিভক্তি শব্দকে বলা হয় প্রাতিপাদিক শব্দ। দেখেন, অনুসর্গ কি কাজ করে? অনুসর্গের কাজ কি? বিভক্তির কাজ করে, শব্দের অর্থ স্পষ্টতর করে, শব্দের অর্থের পরিবর্তন করে, নাকি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে? তাহলে অনুসর্গ কোন কাজে ব্যবহার করা হয়? বিভক্তির কাজ করে। আমরা যখন বিভক্তি ব্যবহার করি তখন সে যে এ, তে, অ, এ থাকে, ওগুলো কি? ওগুলো আসলে অনুসর্গ থাকে। তাহলে অনুসর্গের কাজ কি? বিভক্তির কাজ করে। দেখেন, যোজক কাকে যুক্ত করে? পদ, বর্গ, বাক্য, নাকি সবগুলো? আমরা জানি সবগুলো। যোজক, যোজক মানে যে দুই পাশে কি করে? শব্দ বা বাক্যকে যুক্ত করে। যোজকের কাজ কি? পদকে যুক্ত করে, বর্গকে যুক্ত করে, বাক্যকেও যুক্ত করে। তাহলে অ্যান্সার সবগুলো। এরপরে দেখেন, বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে? বিশেষণ কার দোষ গুণ প্রকাশ করে? বিশেষ্য ও বিশেষণের, বিশেষ্য ও সর্বনামের, বিশেষণ ও ক্রিয়া বিশেষণের, নাকি বিশেষ্য ও অনুসর্গের? আমরা জানি বিশেষণ বিশেষ্য ও সর্বনামের কি সংখ্যা, গুণ, পরিমাণ, অবস্থান, দোষ, গুণ, ত্রুটি এগুলা কি প্রকাশ করে থাকে। অ্যান্সার কি? অ্যান্সার হবে খ। এরপরে দেখেন, অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? অবস্থাবাচক, অবস্থা বোঝানো হচ্ছে চালাক, ঠান্ডা, চলন্ত, নাকি পাথুরে? অ্যান্সার হবে কি? ঠান্ডা। আচ্ছা, একটা আপনি কোল্ড ড্রিঙ্ক নিলেন, সেটা ঠান্ডা, তাহলে ওই কোল্ড ড্রিঙ্কটার অবস্থা বোঝানো হচ্ছে না, যেটা কি গরম হয়ে গেছে নাকি ঠান্ডা রয়েছে, সেটাই হচ্ছে কি অবস্থান। পরবর্তীতে দেখেন, আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন, এ বাক্য অনেক কোন জাতীয় বিশেষণ? গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক, নাকি পরিমাণবাচক? যখন অনেক দেখছেন আমরা কিন্তু বুঝেই ফেলছি এটা আসলে পরিমাণ বোঝাচ্ছে, অনেক লোক এসেছে, এটা কি পরিমাণ বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার ঘ। পরে দেখেন, কোনটি মৌলিক শব্দ? আমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ, একটু ফাস্টে যেতে হবে আমাদের। আচ্ছা, কোনটি মৌলিক শব্দ? গরমিল, বন্ধুত্ব, প্রশাসন, নাকি গোলাম? এবার প্রশ্ন কি আপনারা বুঝেছেন মৌলিক শব্দ কোনগুলো? আমরা কি জানি মৌলিক শব্দ কোনগুলো? যে শব্দকে কি ভাঙা যায় না, যে শব্দগুলোকে ভাঙা যায় না সেগুলোই মৌলিক শব্দ। দেখেন, তাহলে এখানে অপশন কি হবে? উত্তর কি হবে? উত্তর হবে ঘ, গোলাম। আপনি গোলামকে ভাঙতে পারবেন না। গো আর লাম এরকম করলে এটার কোনো মিনিং নেই, গোরও কোনো মিনিং নেই, লামের কোনো মিনিং নেই। আবার দেখেন, গরমিল যদি নেন, গরমিল দুইটা কিন্তু আলাদা আলাদা, গড় একটা শব্দ, মিল আরেকটা শব্দ, এটা কিন্তু ভাঙা যাচ্ছে, কিন্তু এটা গোলাম ভাঙা যাচ্ছে না, তাই এটা হবে কি মৌলিক শব্দ, বাকিগুলো কি সাধিত শব্দ। পরবর্তীতে দেখেন, পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, নাকি 5 প্রকার? আমরা জানি 3 প্রকার। পূরণবাচক সংখ্যা কত? 3 প্রকার হয়ে থাকে। এক এককের 4 ভাগের 1 ভাগকে কতখানি বলা হয়? দেখেন, তাহলে একটা এককের 4টি ভাগ করেছি, এই প্রত্যেকটি এক ভাগকে কি বলা হয়? চৌঠা, তেহাই, আধা, নাকি পৌনে? আমরা জানি বলা হচ্ছে চৌঠা। চৌঠা মানে 4 ভাগের 1 ভাগ। নেক্সট আসেন, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পহেলা, 7, 17, নাকি দ্বি? পূরণবাচক সংখ্যা, তাহলে এটা হচ্ছে পহেলা। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পূরণবাচক পহেলা।
পরবর্তীতে দেখেন পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়? একটা পূরণবাচক শব্দ, হ্যাঁ 17 ধরলেন, এটার থেকে যদি কিছু সামান্য কিছু বেশি হয় বা সামান্য কিছু কম হয়, তাহলে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গুণিতিক পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক, তারিখ পূরণবাচক নাকি সাধারণ পূরণবাচক? আমরা কিন্তু এটা ম্যাথে করি, তাই না? অঙ্কে যখন করি, যখন 17 থেকে যেমন কিছু বেশি হয় তখন আমরা সেটা কি ভগ্নাংশ আকারে লিখে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? ভগ্নাংশ পূরণবাচক। নেক্সট আসুন, অ কার কিংবা আ কারের পর ই কার কিংবা দীর্ঘ ই কার থাকলে উভয়ে মিলে অপশন ক দীর্ঘ ইকার হয়, অপশন খ উকার হয়, অপশন গ ওকার হয় নাকি অপশন খ একার হয়? তাহলে অ আকার বা আকার থাকার পরে যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকে তাহলে কি কার হয়? একার হয়ে যায়, একার হয়ে যায়। পরবর্তীতে দেখেন, উপরি যোগ উক্ত এর সন্ধি বিচ্ছেদের সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরি যোগ উক্ত এটা মিলে কোন শব্দটা গঠন করে? অপশন খ উপরিউক্ত, অপশন খ উপর্যুপরি, অপশন গ উপর্যুক্ত নাকি অপশন খ পুনরপি? তাহলে আমরা জানি এটা উপর্যুক্ত। অ্যান্সার কি হবে? অ্যান্সার গ। কিভাবে? উপরি যোগ উক্তি মিলে কিন্তু উপরিক্ত হয়নি, বরং উপর্যুক্ত গঠন করে ব্যাকরণিক নিয়ম অনুযায়ী। এরপরে দেখেন, বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা এই প্রশ্ন কমন খুবই খুবই বেশি আসে। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কেমন? বনযোগপতি, এখানে একটা প্লাস চিহ্ন হবে, বনযোগ সপতি, বনসযোগপতি নাকি বনযোগপতি? আপনারা কি জানেন এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হবে বনযোগপতি, বনস্পতি। অ্যান্সার ঘ, বনযোগপতি মিলে কি বনস্পতি। আচ্ছা, পরবর্তীতে দেখি, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কি বলা হয়েছে? যেটা নিয়ম মাফিক হয়নি। তাহলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? নিযোগ রোগ নিরোগ, পুরোযোগ কার পুরস্কার, মনোযোগ যোগ মনোযোগ, 1 যোগ 10 একাদশ কোনটি? আমরা জানি 1 যোগ 10 একাদশ। এখানে কোনো নিয়ম মাফিক হয়নি, এখানে কোনো নিয়ম মাফিক হয়নি, তাই এটা কি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। দেখেন এখানে আকার এসছে, কিন্তু তার আগে কি হ্রস্ব ই বা দীর্ঘ এগুলো হ্রস্ব উ টু কিছু নেই, কিন্তু নিয়ম না মেনে এটা কি একাদশ এভাবে গঠন হয়, তাই এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। স্বল্প, স্বল্প শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? স্বল্প শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সযোগ অল্প, সযোগ অল্প, সিযোগ অল্প নাকি সুযোগ অল্প? তাহলে আমরা জানি এটার অ্যান্সার কি? সুযোগ অল্প। সুযোগ অল্প পেলে সন্ধি বিচ্ছেদ করেছে স্বল্প। নেক্সট, রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস, মহানবী, সাহিত্য সভা, মনোমাঝি নাকি মহারাজ? রূপক, রূপক শব্দটি আসলে আমরা বুঝতে পারি এটা কি বাস্তবিক নয়, এটা রূপক। তাহলে এখানে অ্যান্সার হবে কি? মনোমাঝি। অ্যান্সার কি? অ্যান্সার গ। এর পরবর্তী দেখেন, কানে কানে যে কথা কানাকানি, এই উদাহরণ কোন সমাসের? কানে কানে যে কথা কানাকানি, এটা কোন সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি, অলুক বহুব্রীহি, অব্যয়ীভাব নাকি সপ্তমী তৎপুরুষ? কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কিভাবে? বহুব্রীহি কোনগুলো? যেটা শব্দ, যেটা একটা যখন দুটো শব্দ মিলে এই সমাসটা গঠন করা হয় বা দুটি বা অধিক, তখন এর শাব্দিক অর্থ এবং ভাব অর্থ এক থাকে না, সেটাই হচ্ছে কি বহুব্রীহি। সেক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তারিদ ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? লাল, ডার, মুর নাকি হাঙর? তরিত, এটা আছে মুর। তারপরে দেখো, কোনগুলো স্পর্শধ্বনি? আমরা কি জানি কোনগুলো স্পর্শধ্বনি? যখন আমরা আমাদের বর্ণগুলো উচ্চারণ করি ক খ গ ঘ, এগুলোর মধ্যে কি আমরা বুঝতে পারি কোনগুলো স্পর্শধ্বনি? ক অ থেকে ট পর্যন্ত, চ থেকে তালব্য স পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত নাকি ট থেকে অ পর্যন্ত? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত যতগুলো ধ্বনি রয়েছে সবগুলোই কি স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি মোট কতটি আমরা জানি? 25টি রয়েছে মোট স্পর্শধ্বনি। কতটি? 25টি। নেক্সট দেখো,
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এটা আমরা সবাই জানি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 6টি, 7টি, 10টি না 11টি? আমরা জানি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। পরবর্তী দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্পকে কি বলি আমরা? জ আছে, জর পরিবর্তন কি ব্যবহার করি? জ ফলা। ব ফলা, এগুলো কি? ফলা। অ্যান্সার কি হবে? ফলা। অ্যান্সার কি? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রশ্ন একটুখানি একটু কারেক্ট করে নাও। এখানে বলা হয়েছে বিকল্প রূপের নাম কি, সেক্ষেত্রে হবে অনুবর্ণ। কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যদি বলতো, সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ যদি বলে তাহলে অ্যান্সার হবে ফলা। আমি প্রশ্ন একটুখানি দেখতে ভুল করেছি। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? ফলা। জ ফলা, ম ফলা, ব ফলা, এগুলো কি? ফলা। এগুলো হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। তাহলে দুটো প্রশ্নই কিন্তু আপনাদের দেখে নিতে হবে। বিকল্প বললে কি করবেন? অনু করবেন, আর যদি সংক্ষিপ্ত বলে তাহলে বলবেন ফলা। অ্যান্সার। প্রশ্নটা খেয়াল রাখবেন। কোনটি বাকযন্ত্র? কোনটি বাকযন্ত্র? বাকযন্ত্র কোনটা? বাকযন্ত্র হচ্ছে যেই যন্ত্রগুলো ব্যবহার করে আমরা শব্দ উচ্চারণ করি, এগুলোকে বলা হয় বাকযন্ত্র। তাহলে দেখেন, নাক, কান, গলা নাকি মাথা? এখানে বাকযন্ত্র হচ্ছে নাক। আমরা যখন শব্দ উচ্চারণ করি, আপনি নাক বন্ধ করে ফেলেন, আপনি নাক চেপে ধরেন, দেখেন আপনি কোনো শব্দ বের করতে পারছেন না, কারণ নাক হচ্ছে বাকযন্ত্রের অংশ। তারপরে দেখো, যত পড়েছি ততই নতুন করে জেনেছি, এ বাক্যে কোন ধরনের যোজক রয়েছে? কারণ, বিরোধ, বিকল্প নাকি সাপেক্ষ? আমরা জানি সাপেক্ষ রয়েছে, যোজক রয়েছে। কিভাবে সাপেক্ষ? আমি যত পড়েছি আমি ততই কি করেছি? জেনেছি। তাহলে আমি যখন পড়েছি, যেহেতু পড়েছি এজন্যই তো জেনেছি, তাই একটা আরেকটার উপর নির্ভরশীল। এরকম নির্ভরশীল হলে এটাকে বলা হয় সাপেক্ষ। পরবর্তীতে দেখো, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, বাক্যে বনাম কিসের উদাহরণ? উপসর্গ, অনুসর্গ, যোজক নাকি প্রত্যয়? আমরা জানি এটা হচ্ছে অনুসর্গ। বনাম কি? বনাম একটি অনুসর্গ। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এটা একটি অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন, নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে? নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে? ভালো করে খেয়ে নাও। অপশন খ, মন দিয়ে লেখাপড়া করো। অপশন খ, বহুদিন ধরে অপেক্ষা করে আছি। অপশন খ, মাথার ওপর নীল আকাশ। তাহলে এখানে আমরা দেখতে পারি এই যে মাথার উপরে নীল আকাশ, এখানে কি বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে। কিসের প্রয়োগ ঘটেছে? সাধারণ অনুসর্গের। দেখো, অনুসর্গ কি বা অনুসর্গ কোন পদ? এবার অনুসর্গ আমরা জানি অনুসর্গ কি, বা এটা কোন পদের ভিতরে পড়ে? শব্দের বিভক্তি, উপসর্গ, ক্রিয়া বিভক্তি নাকি অব্যয়? আমরা জানি এগুলো এক একটা কি, এক একটা হচ্ছে অব্যয়। এই অব্যয়গুলোই কি? অনুসর্গ বা অব্যয় পদের মধ্যে পড়ে এগুলো। নিচের কোনটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ? দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। সে বই পড়ে, বাবা আমাকে বই দিলেন, সে গল্প লিখছে, লতা ঘুমায়। এখানে বাবা আমাকে বই দিলেন, এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। বাকিগুলো দেখেন, একটা করে কর্ম আমরা দেখতে পারি। সে বই পড়ছে, লতা ঘুমায়, লতা কাজ করছে ঘুমায়, সে গল্প লিখছে, কিন্তু বাবা আমাকে বই দিলেন, এটা কি? এটা দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। বেলেমাটি কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ? রূপবাচক, গুণবাচক, উপাদানবাচক নাকি অবস্থাবাচক? এটা উপাদানবাচক। পরবর্তীতে দেখেন, নীল আকাশ, সবুজ মাঠ, এগুলো কি বাচক? এগুলো হচ্ছে গুণবাচক। এগুলো কি? গুণবাচক। এগুলো রূপবাচক নয়, ভাববাচক নয়, এখানে ভাবের কিছু নেই। উপাদানবাচক নয়, এখানে কোনো উপাদান নেই। তাহলে যে নীল আকাশ, সবুজ মাঠ, এগুলো কি? গুণবাচক। কেমন সবুজ বলতে পারেন, গাঢ় সবুজ না হালকা সবুজ, এগুলি সব কেলেই কি? গুণবাচক। এরপরে দেখেন, তামিল ভাষার শব্দ কোনটি? পেট, কুলা, চুলা নাকি কুড়ি? কোনটি তামিল ভাষার শব্দ? আমরা জানি পেট। পেট এই শব্দটি তামিল ভাষার একটি শব্দ। পেট এই শব্দটি একটি তামিল ভাষার শব্দ। আচ্ছা,
নিত্য নারীবাচক শব্দ কোনটি? আমরা বুঝি নিত্য নারীবাচক শব্দ কি? যেই নারীবাচকের শব্দের কোনো বিপরীত বাচক শব্দ হয় না, যেমন নারীবাচকের এখানে পুরুষবাচক যে শব্দগুলো রয়েছে সেটা হয় না। নিত্য নারীবাচক বলতে যেই নারীবাচক শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ থাকে না সেগুলোকেই বলা হয় নিত্য নারীবাচক। নিত্য নারীবাচক বুঝলাম, তাহলে কোনগুলোর মধ্যে পুরুষের কোনো থাকে না? সদবা, অভাগী, হুজুরাইন নাকি চৌধুরানী? অভাগা যদি আপনি দেখেন, ছেলেরা অভাগা হইতে পারে। আপনি যদি হুজুরাইন দেখেন, একজন হুজুর ছেলে মানুষ হইতে পারেন। চৌধুরানী একজন নারী, যে চৌধুরী সে একজন পুরুষ। কিন্তু সধবা এইটা কোনো পুরুষ হতে পারে না, এটা শুধু নারীরাই হয়ে থাকে। পরবর্তী দেখেন, কোনটি নিঃপ্রত্যয়যুক্ত নারীবাচক শব্দ? কি? বাঘিনী, এটা নিঃপ্রত্যয়যুক্ত নারীবাচক শব্দ। পরবর্তীতে দেখেন নিত্য নরবাচক শব্দ কোনটি? এবার আসেন, এর আগে কি দেখলাম? নারীবাচক শব্দ, এবার দেখব নরবাচক। যেই নরবাচক শব্দগুলোর কোনো নারীবাচক শব্দ নেই সেগুলোই নিত্য নরবাচক। এখানে কোনগুলো দেখেন? কুলটা, শূদ্র, চাতক, কবিরাজ। আমরা জানি কবিরাজ শব্দটি একটি নিত্য নরবাচক শব্দ। অ্যান্সার কি? ঘ। এরপরে দেখেন চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্ররূপ মুখ, মুখ চন্দ্রের ন্যায় নাকি মুখ ও চন্দ্র? আমরা জানি অ্যান্সার হবে কি? মুখ চন্দ্রের ন্যায়। চন্দ্রমুখ কি বলতে কি বোঝায়? মুখ, কারো মুখটা কি চন্দ্রের মতো, চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। নেক্সট দেখেন, নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ: গ্রাম ছাড়া, গাছপালা, ধান ক্ষেত নাকি গরুর গাড়ি? তাহলে অলোক তৎপুরুষ কোনটি? যেসব তৎপুরুষ শব্দে কি বাদ যায় না, ব্যাস বাক্যের কিছু বাদ যায় না, সেটাই হচ্ছে অলোক তৎপুরুষ। যেমন গরুর গাড়ি, এটা যদি আপনি ভাগ করেন, গরুর গাড়ি ইকুয়াল টু গরুর গাড়ি। এখানে কি লোপ পেয়েছে? লোপ পায়নি। যদি লোপ না পায়, এই যে ব্যাস বাক্য থেকে যদি পদের বা শেষ শব্দ লোপ না পায়, তাহলে সেটা হয়ে যায় কি? অলোক তৎপুরুষ সমাস। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গরুর গাড়ি। গরুর গাড়ি, এখানে র বাদ যায়নি, রয়েছে। যেমন ধানের ক্ষেত, ধান ক্ষেত, গাছে পাকা, এই যে এ বাদ গেছে। গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া, কিন্তু গরুর গাড়ি, এখানে কিছু বাদ যায়নি, তাই এটি অলোক তৎপুরুষ। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই সমান প্রাধান্য থাকে? আমরা জানি কি দ্বন্দ্ব সমাসে পরপদ ও পূর্বপদ উভয়কে সমান প্রাধান্য থাকে। দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? দ্বিগু কর্মধারায় চতুর্ভুজ, সেতার, ত্রিফলা, সাহেব বিবি গোলাম। আমরা জানি ত্রিফলা। এখানে কি দ্বিগু কর্মধারায় সমাস রয়েছে? তিন ফলার সমাহার ত্রিফলা, যেটা দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়, দেখেন তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? সর্বনাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি নাকি ধাতু প্রকৃতি? অ্যান্সার কি? অ্যান্সার হবে নাম প্রকৃতি। তদ্ধিত প্রত্যয় সবসময় কিসের সাথে যুক্ত হয়? নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। নম্য শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? নযোগ জ, নমযোগ জ, নমযোগ অ নাকি নমাযোগ র? আমরা জানি নমযোগ জ মিলে নম্য হয়েছে। নম্য কি? মাথা নত করা, তাহলে নমযোগ জ, নম্য মিলে নম্য গঠন করা হয়েছে। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এ বাক্যে কোন যোগযোগের উপস্থিতি রয়েছে? বাক্যটা কি? এত পড়লাম তারপরও কি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলাম না। এখানে যোজকের উপস্থিতি রয়েছে বিরোধ, সাপেক্ষ, কারণ, বিকল্প। এখানে রয়েছে বিরোধ, যে আমি যদিও পড়েছি তারপরে ভালো কিছু করতে পারলাম না, তাহলে এখানে কি পড়ার সাথে ফল পাওয়ার বিরোধ রয়েছে না? পড়েও আমি ভালো কিছু করতে পারলাম না, এখানে কি বিরোধ প্রকাশ পেয়েছে। নেক্সট দেখেন, কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত? কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? অপশন ক বিধেয়, অপশন খ সরল, অপশন ক জটিল নাকি অপশন ঘ যৌগিক? তাহলে সাপেক্ষ যোজক দ্বারা কারা যুক্ত হয়? জটিল বাক্যগুলো গঠন করা হয়। যেমন
যদি বৃষ্টি নামে তবে আমি ছাতা নিয়ে বের হব। তাহলে আমি ছাতা নিয়ে কখন বের হব? যদি বৃষ্টি নামে। একটা আরেকটার উপর নির্ভরশীল, সাপেক্ষ। এটা, এই বাক্যগুলোকে আমরা কি বলি? জটিল বাক্য বলে থাকি। কারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে? আচ্ছা, কারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে? যত পড়েছি তত নতুন করে জেনেছি। লাল বা নীল কলমটা আনো, বাসায় সময় নেই তাই যেতে হবে। অপশন ঘ, তাকে আসতে বললাম তবুও এলো না। তাহলে কারণ যোজক, কারণ যোজকটা কোনটা? বসার সময় নাই তাই যেতে হবে। কেন বসার সময় নাই? কারণ যেহেতু বসার সময় নাই তাই কি করতে হচ্ছে? আমাদেরকে যেতে হচ্ছে। তাই কি কারণ না? এই যে তাড়াতাড়ি যেতে হচ্ছে, বসার সময় নাই, এটা কি একটা কারণ নয়? এই কারণ যোজকের ব্যবহার রয়েছে এখানে। তারপরে দেখো, কোন বাক্যে স্থানবাচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? কোন বাক্যে স্থানবাচক ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? অপশন ক, টিপ টিপ বৃষ্টি পড়ছে। অপশন খ, যথাসময়ে সে হাজির হয়। অপশন গ, মিছিলটি সামনে এগিয়ে যায়। অপশন ঘ, মেয়েটি গুনগুনিয়ে গান করছে। তাহলে স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনটি? মিছিলটি সামনে এগিয়ে গেল। এখানে কি স্থান বোঝাচ্ছে না? সামনে এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছে, তাই এখানে অ্যান্সার হবে গ। আচ্ছা, পরবর্তীতে দেখো, অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? কোনো কাজ যখন তুমি নিজে করছো না, অন্যকে দিয়ে করাচ্ছ, তখন সেই ক্রিয়াকে কি বলা হয়? সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, নাকি যৌগিক ক্রিয়া? তাহলে আমরা জানি এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, দুধ খাচ্ছে কে? শিশু, কিন্তু কে খাওয়াচ্ছেন? মা। তাই এখানে অন্যকে, তাহলে এখানে কাজ কে করাচ্ছে? মা করাচ্ছে। কাকে দিয়ে করাচ্ছে? শিশুকে করাচ্ছে। তাহলে অন্যকে দিয়ে করানো কাজকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া বলা হয়। অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়? আমরা জানি অসমাপিকা ক্রিয়া 3 ধরনের হয়ে থাকে। কত? 3 ধরনের অসমাপিকা ক্রিয়া হয়ে থাকে। নেক্সট দেখেন, রূপক কর্মধারায় এর সমস্ত পদ কোনটি? রূপক কর্মধারায় এর সমস্ত পদ, মহাপুরুষ, ঘনশ্যাম, বিষাদ সিন্ধু, নাকি তুষার শুভ্র? আমরা জানি বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধুটার সমস্ত পদ কি? রূপক কর্মধারায় গঠিত হয়। রূপক কর্মধারায় গঠিত হয়। বিষাদ রূপ সিদ্ধ, এটার ব্যাস বাক্য করলে কি আসে? বিষাদ রূপ সিদ্ধ সিন্ধু। নেক্সট দেখো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? তাহলে কোনো পদের যদি পরবর্তীতে কি ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? কৃতন্ত পদ, উপপদ, সমস্ত পদ, নাকি পরপদ? তাহলে এটা বলা হয় উপপদ। কি বলা হয়? উপপদ বলা হয়। নেক্সট দেখেন, ন যোগ সুর মিলে কি হয়? অসুর। তাহলে এখানে কি অর্থে ন তৎপুরুষ সমাস হয়েছে? এই যে ন যোগ সুর মিলে হয়েছে অসুর। এখানে এই যে কি অর্থে? এই যে ন তৎপুরুষ এসে রয়েছে, সমাসের হয়েছে কোনটি? অভাব, ভিন্নতা, স্বল্পতা, বিরোধ। এখানে কিসের তা বোঝানো হয়েছে? এখানে ভিন্নতা বোঝানো হয়েছে। কি অর্থে ন তৎপুরুষ সমাস বোঝানো হয়েছে? নয়ে সুর মানে যে সুর না, কি ভালো নয়, অসুর। পরবর্তী দেখো, রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? রাজা নির্মিত পথ, রাজাদের পথ, পথের রাজা, নাকি রাজার পথ? তাহলে এখানে ব্যাস বাক্য কি? পথের রাজা। তাহলে রাজপথ এর ব্যাস বাক্য কি? পথের রাজা। অ্যান্সার কি? অ্যান্সার গ। নেক্সট দেখেন, কোনটি বহুব্রীহি সমাস? কোনটি বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাস কোনগুলো? যেগুলো ভাবগত অর্থ আর শব্দগত অর্থের কোনো মিল নেই। তেলে ভাজা, মন মাঝি, হাতে খড়ি, চোখে মুখে। অ্যান্সার হবে কি? হাতে খড়ি। হাতে খড়ি দেওয়ার যে অনুষ্ঠান সেটা হচ্ছে কি? হাতে খড়ি। তাহলে এখানে কি হাতে খড়ি দেওয়া হয়, নাকি এটা কি একটা অনুষ্ঠান বোঝানো হয় যার মাধ্যমে কি শিশুরা লেখাপড়া শুরু করে? এই যে অনুষ্ঠান সেটাকে বলা হয় হাতে খড়ি। আর এটাই কি? বহুব্রীহি সমাস। অ্যান্সার গ। পরবর্তীতে দেখো, গো যোগ আদি, গবাদি এ কোন সূত্রে সিদ্ধ? গো যোগ আদি কোন সূত্রে শুদ্ধ হয়েছে এই গবাদি শব্দটি? ও যোগ অন্য স্বর, অব প্লাস স্বর, এ প্লাস অন্য স্বর, অয় যোগ স্বর, ওই যোগ অন্য স্বর, আয় যোগ স্বর, নাকি ও যোগ অন্য স্বর, ব যোগ স্বর? এখানে কোনটা হবে? এখানে হবে ও যোগ অন্য স্বর, অবযোগ স্বর। অ্যান্সার কি? অ্যান্সার ক।
দেখো বৃহৎ অর্থে যুক্ত শব্দ কোনটি? বাঘা, ঢাকাই, ডিঙা নাকি জমিদারি? আমরা জানি ডিঙা। ডিঙা এটা কি বৃহত্তর অর্থে ব্যবহার করা হয়। প্রত্যয়যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি? অবজ্ঞা, অবজ্ঞা করছে মানে কি অবহেলা করছে, কোনটি? কানাই, গেও, বেতেও, চোরা। তাহলে এখানে অ্যান্সার হবে কি চোরা। এটা কি প্রত্যয়যুক্ত হয় অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয় চোরা শব্দটি। দেখেন ডিঙি শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয়? আমরা পড়েছি ডিঙি থেকে হয় ডিঙা, ডিঙি থেকে কি হয়? ডিঙা হয়। তাহলে ডিঙি যদি ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়, আ প্রত্যয় যুক্ত এটা কি অর্থে ব্যবহার করা হয়? মহদার্থে, ক্ষুদ্রার্থে, সমার্থার্থে, ভিন্নার্থে। এটা হয় ভিন্নার্থে। ডিঙে থেকে আমরা কি যুক্ত করি? ডিঙা করে ফেলে পারি। এরপরে দেখেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। তাহলে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কি ঋণ আমরা শোধ করতে পারবো না? এখানে এই যে ঋণ এটা কি উদ্দেশ্যের প্রসারক, বিধেয় প্রসারক, বিধেয়ের পূরক নাকি বিধেয়ের ক্রিয়া? আমরা জানি এটা কি বিধেয়ের পূরক। তাহলে তার ঋণটা কি বিধেয়ের পূরক। নেক্সট দেখেন একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? তাহলে একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য গঠিত হয়? বিশেষ্য, সর্বনাম, যোজক নাকি অনুসর্গ? আমরা জানি কি দিয়ে যুক্ত হলে? যোজক দ্বারা যুক্ত হলে। যোজকগুলো কি কি? এবং, তবুও, বরং, কিন্তু। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কি? এগুলো হচ্ছে যোজক। এই যোজক দিয়ে যখন আমরা সেন্টেন্স গঠন করি সেটা হয়ে যায় যৌগিক বাক্য। নেক্সট দেখেন সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তাকে কি বলে? তাহলে সাপেক্ষ যোজক মানে কি একটার উপর আরেকটা নির্ভরশীল। এইরকম যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তাকে কি বলে? প্রশ্নবাচক বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য নাকি জটিল বাক্য? আমরা জানি জটিল বাক্যে এই সাপেক্ষ যোজকগুলো থাকে একটির উপর আরেকটি নির্ভরশীল। এখানেও আরেকটি উদাহরণ নিয়ে আসেন, যেমন তুমি যদি আসো তবেই আমি যাব। তাহলে আমি যাচ্ছি কিসের উপর নির্ভর করে? তুমি যদি আসো। তাহলে এটা কি একটা আরেকটার উপর নির্ভরশীল না? এটা কি সাপেক্ষ। এগুলোকে বলা হয় সাপেক্ষ যোজক। তারপরে যা করেছো তাই ফল পাবে, যা তা, এখানে সেখানে, যেখানে সেখানে, এগুলো হচ্ছে কি সাপেক্ষ যোজক। নেক্সট দেখো আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, এটি কোন ধরনের বাক্য? আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। মিশ্র বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য নাকি খণ্ড বাক্য? এটা কি? এটা যৌগিক বাক্য। কিভাবে? আমরা দেখেন এখানে আমরা একটা দেখতে পারি, আবার ফলে রয়েছে, এটা কি একটা যোজক। যোজক রয়েছে দুটি স্বাধীন বাক্য রয়েছে, তাই এটি যোজক বাক্য, যৌগিক বাক্য। ভিক্ষুককে দান করো, এটা কোন ধরনের বাক্য? এটা একটা সরল বাক্য। ভিক্ষুককে দান করো, এখানে ভুল দেওয়া রয়েছে, এটা তোমরা কেটে দাও, এটা হবে সরল বাক্য। ভিক্ষুককে দান করো এটা একটা সরল বাক্য। এখানে একটা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, একটা কর্তা এবং সমাপিকা ক্রিয়া রয়েছে। কেবল কোন কোন পদের বচনভেদ হয়? কোন কোন পদের আমরা বচনভেদ দেখতে পারি? বিশেষ্য সর্বনাম, বিশেষণ সর্বনাম, বিশেষ্য বিশেষণ নাকি সর্বনাম ও অব্যয়? তাহলে আমরা জানি বিশেষ্য ও সর্বনাম অর্থাৎ নাম, কারণ নাম বা নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় এগুলোতেই কি আমরা বচনভেদ দেখতে পারি। এক বচন বলো, বহু বচন বলো, এগুলো কিসেতে দেখতে পারি? বিশেষ্য ও সর্বনামে দেখতে পারি। নেক্সট দেখো কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? তাহলে কোন দুটি শব্দ কি করে? শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচন বোধক শব্দ কোনগুলো? তাহলে এগুলো কি প্রাণী বা ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। পালপুঞ্জ, অপশন খ যূথমালা, অপশন গ পালযূথ, অপশন ঘ নিকর ও রাজি। তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হবে পাল ও যূথ। পাল যেমন ঘোড়ার পাল, ভেড়ার পাল, আবার কি হাতির যূথ এরকম থাকে। তাহলে এগুলো কি? এগুলো ইতর প্রাণী বা প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট দেখো কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
কিসের ভেদে ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না? প্রয়োগ ভেদে, অর্থ ভেদে, বচন ভেদে নাকি বর্ণনা ভেদে? তাহলে এক্ষেত্রে আমরা জানি বচন ভেদে। এক বচন নাকি বহু বচন এইটার উপর নির্ভর করে কখনো ক্রিয়ার রূপের কি হয় না, পরিবর্তন হয় না, পার্থক্য হয় না। নেক্সটে দেখেন, আমাকে সাহায্য করুন, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আমি একজনকে বললাম আমাকে সাহায্য করুন, তাহলে এটা আমি কি অর্থে ব্যবহার করলাম? অনুরোধ, প্রার্থনা, আদেশ নাকি উপদেশ? আমি তার কাছে অনুরোধ জানালাম যে আপনি আমাকে সাহায্য করুন, কি প্রকাশ পেয়েছে? অনুরোধ প্রকাশ পেয়েছে। এরপরে দেখেন, তার মরণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেছে, তাহলে তার মরণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কার মরণ? মনে করেন একজন মুমূর্ষু ব্যক্তি হসপিটালে রয়েছে, ওর বাড়িতে রয়েছে, যাকে দেখে বোঝা যাচ্ছে এর আর সময় নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি? তার মরণ তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, মানে মৃত্যু কাছাকাছি এসেছে। এটা কোন ধরনের বাক্য? জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য নাকি সরল বাক্য? তাহলে এটা হচ্ছে জটিল বাক্য। এখানে অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, আপনারা একটু খেয়াল করে নেন। অ্যান্সার ভুল, এখানে হবে সরল বাক্য। তার মরণ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, এটা অ্যান্সার ভুল রয়েছে, আপনারা এটা ঠিক করে নেবেন, কারণ এখানে কোনো সাপেক্ষ বাক্য নেই বা সাপেক্ষ যোজক নেই। অ্যান্সার হবে কি? অ্যান্সার ঘ। পরবর্তী দেখেন, ফুলের গন্ধে ঘুম আসে না, নিম্নরেখিত পদটি কোন কারক? এই যে ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে নিম্নরেখায়, এই যে নিম্নরেখা বলতে যে ফুলের গন্ধে এটা যে আছে, এটা কোন পদটি কোন কারক? সম্বন্ধ কারক, অপাদান কারক, করণ কারক নাকি কর্তা কারক? আমরা জানি এটা একটি সম্বন্ধ কারক। এটা কি? সম্বন্ধ কারক। তারপরে দেখেন, উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে, উদ্দেশ্যের পরে, বিধেয়ের পূর্বে, বিধেয়ের পূর্বে, কর্মের পূর্বে। অ্যান্সার হবে কি? উদ্দেশ্যের পূর্বে। যখন উদ্দেশ্য সম্পর্কে তুমি একটা কাজ এলাবোরেট করবে, অর্থাৎ বিস্তারিত বলবে, তখন সেটা কি আমরা সেই উদ্দেশ্যের আগে বলি। যেমন একজন এসেছেন, যেমন মনে করেন একজন খাতা দিতে এসেছে, তাহলে একজন খাতা দিতে এসছে, এটা তার সম্পর্কে আরো কিছু যখন তথ্য যোগ করবা তখন কিন্তু আগে বসাবা। যেমন যেই লোকটি এসেছে সে আমার ভাই, খাতা দিতে যে লোকটি এসেছে সে কি? আমার ভাই। এক্ষেত্রে আমার যে ভাই আছে তার সম্পর্কে যেটা আমি লিখবো সেটা কি করব? উদ্দেশ্যের আগে লিখবো। তাই এটা কি? উদ্দেশ্য সম্প্রসারণ কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে বসে। নেক্সটে দেখেন, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ কি বলে? তাহলে বাক্যের মধ্যে যখন একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ হয় সেটাকে কি বলে? বর্গ, বিধেয়, বিধেয় অংশের ক্রিয়া সাধারণ নাকি বিশেষণ, বিশেষণ বর্গ? অ্যান্সার কি? অ্যান্সার বর্গ। কয়েকটি পদ মিলে যখন, যেমন আমিও তুমি, এটা একটা বর্গ, কারণ এখানে আমি রয়েছি, ও রয়েছে, তুমি রয়েছে, তিনটি আলাদা আলাদা পদ নিয়ে কি একটা বর্গ গঠন হয়েছে, তাই এগুলোকে বলা হয় বর্গ। অ্যান্সার কি? বর্গ। এরপরে দেখো, শিক্ষককে জানাও, এই বাক্যে শিক্ষককে কোন কারক? অধিকরণ, অপাদান, কর্তা নাকি কর্ম? আমরা জানি কর্মকারক। তাহলে যাকে যে, যার দ্বারা কি কাজ সম্পূর্ণ হচ্ছে তাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। তাহলে শিক্ষককে জানাও, কে জানাচ্ছে? আমরা জানাচ্ছি। কারে? কর্তাকে, কর্তা আমরা। কাকে জানাচ্ছি? শিক্ষককে জানাচ্ছি। তাহলে কর্মকে, কর্ম শিক্ষক, তাই শিক্ষক কর্মকারক। নেক্সট দেখো, কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য সর্বনামের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমরা যদি কোনো কারক সম্পর্ক বোঝাতে, আমরা যদি কারক সম্পর্কে কাউকে কিছু বোঝাতে যাই, সেই ক্ষেত্রে বিশেষ্য সর্বনামের সাথে কি যুক্ত হয়? উপসর্গ, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, পদ ও অনুসর্গ, বিভক্তি ও অনুসর্গ। তাহলে আমরা জানি যুক্ত হয় বিভক্তি ও অনুসর্গ। আমরা কতগুলো বিভক্তি দেখতে পারি? সপ্তম বিভক্তি পর্যন্ত দেখতে পারি, প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম। সাথে আমরা অনুসর্গও দেখতে পারি। এগুলো যুক্ত করা হয় কিসের সাথে? সর্বনাম ও বিশেষ্যর সাথে যুক্ত করা হয়ে থাকে। তাহলে এটা হবে বিভক্তি ও অনুসর্গ। নেক্সট দেখেন,
পাতিলনে শিলাতলে পদ্ম পাতা বাক্যটিতে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? এটা একটা কি বোঝানো হয়েছে? পাতিলনে শিলাতলে পদ্ম পাতা, এই বাক্যটি যে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার করা হয়েছে? অপশন ক দেখেন আদেশ, অপশন খ উপদেশ, অপশন গ অনুরোধ, নাকি অপশন ঘ অভিশাপ। তাহলে এই যে বাক্যটি, এই বাক্যটিতে আমাদের কি অনুজ্ঞার ব্যবহার করা হয়েছে? এখানে অ্যান্সার দেখেন উপদেশ রয়েছে, কারণ এখানে দেখেন পাতিল তলে শিলাতলে কি রয়েছে? পদ্ম পাতা। এটি একটি সেন্টেন্স যেখানে আপনি এখানে উপদেশ প্রকাশ করছেন। কি প্রকাশ করছেন? উপদেশ প্রকাশ করছেন। নেক্সট দেখেন অতীতে প্রায় ঘটতো। অতীতে কি প্রায়ই ঘটতো এমন বোঝালে কোন অতীতকাল হয়? একটা অতীতের একটা স্মৃতিচারণ মনে করেন যেটা আপনার সাথে প্রায় ঘটতো। কেমন ঘটতো? যে আপনি প্রতিদিন আগে বিকেলে পুকুর ঘাটে ঘুরতে যাইতেন, এটা একটা নিয়মিত আপনার কাজ ছিল। তাহলে কিন্তু এই কাজটা কি অতীতে ঘটতো এবং প্রতিদিন করতেন। সেক্ষেত্রে এমন বোঝালে কোন কাল হয়? সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নাকি নিত্যবিত্ত অতীত? এখানে অ্যান্সার হবে নিত্যবিত্ত অতীত। যেই কাজটা আপনি রেগুলারিটি মেনটেন করে করতেন, অতীতে করতেন, সেটা হবে নিত্যবিত্ত অতীত। পরবর্তী দেখেন এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? তাহলে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক এই যে ভাষিক একক, একে কি বলে? বাক্য, বাক্যাংশ, উদ্দেশ্য, নাকি বিধেয়? আমরা জানি এটাকে বলা হয় বাক্য। বাক্যতে কি আমরা এক বা একাধিক শব্দ ব্যবহার করে কি একটা অর্থবহুল ভাষিক একক প্রকাশ করি। নেক্সট দেখেন বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে আমরা কি পড়েছি? বর্গ, পদ, বর্গ, নাকি শব্দ? এখানে দুইবার অপশন দেওয়া রয়েছে, কিন্তু এটা পদ হবে না, এখানে হবে বর্গ। গুচ্ছকে কি বলা হয়? বর্গ। ক বা গ, এখানে একই জিনিস দুইবার দেওয়া রয়েছে। তাহলে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? বর্গ বলে। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? ভিক্ষুককে ভিক্ষা দাও, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, বিপদ এবং দুঃখ একসময় আসে। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ, বিপদ ও দুঃখ একসাথে আসে। কেন আসে? এবার দেখেন এটা কিভাবে যৌগিক। যৌগিক শব্দ কি থাকবে? যোজক দ্বারা কি দুটি বাক্য বা শব্দ যোজক দ্বারা যুক্ত থাকবে। এখানে যোজক কি রয়েছে? যোজক রয়েছে এবং। তাহলে বিপদ এবং দুঃখ একসাথে আসে। এখানে আমরা দুটি কি দেখতে পারি? দুটি বিশেষ্য দেখতে পারি। এই দুটি মিলে কি গঠন করা হয়েছে? একটি বাক্য গঠন করা হয়েছে। তাই এখানে অ্যান্সার হবে ঘ, বিপদ ও দুঃখ একসাথে আসে। পরীক্ষায় সফল হও, এটি কোন ধরনের বাক্য? পরীক্ষায় সফল হও বিবৃতিমূলক, আদেশসূচক, বিস্ময়সূচক, নাকি ইচ্ছাসূচক? তাহলে আমরা জানি এটা হচ্ছে ইচ্ছাসূচক। আমি কি কামনা করছি না, ইচ্ছা পোষণ করছি না তুমি ভালো রেজাল্ট করো? আমি তো অবশ্যই বলবো যে তোমরা পরীক্ষা ভালোভাবে দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ইচ্ছা, আমার চাওয়া, এটাই হচ্ছে ইচ্ছাবাচক। নেক্সটে দেখো বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই? কি বেঁচে থাকার মতো সামান্য কয়েকটা টাকা পাই? নিম্নরেখ শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ? আচ্ছা এখানে আপনাদের প্রশ্ন একটু আন্ডারলাইন করা নাই, তারপর আমরা অপশনগুলো পড়ি, সেই অনুযায়ী আমরা অ্যান্সার করব। বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বর্গ, নাকি ক্রিয়া বিশেষণ? এখানে সম্ভবত এটা হবে সামান্য কয়টা টাকা। তাহলে এটা কি হবে? এটা হবে বিশেষ্য বর্গ। কি বিশেষ্য বর্গ? বর্গ কি? যখন কয়েকটা শব্দ মিলে একটা বর্গ গঠন করা হয়, এই কয়েকটা শব্দের গুচ্ছ হলো একটা বর্গ। তাহলে বিশেষ্য বর্গ কি? যখন বিশেষ্যকে বিশেষায়িত করছে তখন সেটা হবে বিশেষ্য বর্গ। এরপরে দেখো ভিক্ষুককে টাকা দাও, এটি কোন ধরনের বাক্য? ভিক্ষুককে টাকা দাও, এটা সরল বাক্য। এটা কি সরল বাক্য? এখানে কোনো যোজক নেই, অনুসর্গ নেই, কিচ্ছু নেই। দুটি বাক্য নেই, সাপেক্ষ বাক্য নেই, নির্ভরশীল বাক্য নেই, স্বতন্ত্র বাক্য নেই। শুধু একটা মাত্র বাক্য রয়েছে যেখানে একটা প্রযোজক কর্তা রয়েছে, তাহলে এটা সরল বাক্য। নেক্সট দেখো যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এটা কোন বাক্যের উদাহরণ?
তাহলে যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজলাম, এটা গঠনগত দিয়ে কোন কোন বাক্য? এটা জটিল। কিভাবে দেখেন, এখানে বলছে গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী, বিস্ময়সূচক বা বিবৃতিমূলক হবে না, কারণ এগুলো গঠনমূলক অনুযায়ী নয়। একে আছে জটিল, একটা আছে যৌগিক। তাহলে যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে লাগলাম, একটা আরেকটার উপর নির্ভরশীল, এই জন্য এটা কি সাপেক্ষ। সাপেক্ষ থাকলে কি হয়? জটিল। অ্যান্সার কি হবে? জটিল। নেক্সটে দেখেন, তার বয়স হলেও বুদ্ধি হয়নি। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটা কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য। তার বয়স হচ্ছে কিন্তু কি হয়নি? বুদ্ধি হয়নি। যদি তুমি চেষ্টা করো তবে অবশ্যই সফল হবে, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি মিশ্র বাক্য? তাহলে যদি তুমি চেষ্টা করো তবেই সফল হবে, এটা কি? জটিল বাক্য। আপনারা বুঝেই গেছেন কিভাবে জটিল। আপনি পড়লেই, চেষ্টা করলেই না আপনি সফল হবেন, তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল, সাপেক্ষ। সাপেক্ষ থাকলে কি হবে? জটিল হবে। এরপরে দেখেন, ভাববাচ্যের বাক্যকে কর্তবাচ্যে রূপান্তর করলে কর্তায় কোন বিভক্তি হয়? তাহলে যখন কোনো ভাববাচ্য বাক্যকে আমরা কি করব? কর্তৃবাচক বাক্যে রূপান্তর করব, তাহলে কর্তায় কোন বিভক্তি হয়? দ্বিতীয়, তৃতীয়া, প্রথমা নাকি সপ্তমী? এখানে হয় প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি। নেক্সট দেখো, পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়? পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়? পূর্ণচ্ছেদ, কমা, উদ্ধরণ চিহ্ন, কলন। এখানে আসবে উদ্ধরণ চিহ্ন। যখন পরোক্ষ উক্তি আছে তাকে কোন কোন চিহ্ন পায়? উদ্ধরণ। প্রত্যক্ষ উক্তির প্রত্যক্ষ উক্তির আগামীকাল পরোক্ষ উক্তি কি হয়? তাহলে প্রত্যক্ষ উক্তিতে যখন আমরা বলি আগামীকাল, সেই আগামীকাল পরোক্ষ উক্তিতে কি হয়? আগের দিন, পরদিন, পূর্বদিন নাকি সেদিন? তাহলে এটাকে আমরা বলি পরদিন। যেমন আমরা বললাম আগামীকাল, তাহলে আমরা পরোক্ষ উক্তিতে কি বলবো? পরের দিন। কি বলি? পরের দিন। স্বাক্ষর ও স্বাক্ষর শব্দ জোড়ের মিল কোথায়? দেখেন দুটার বানান কিন্তু আলাদা, কিন্তু মিল কোথায়? স্বাক্ষর এবং স্বাক্ষর এই দুটি শব্দের মিল কোথায়? উচ্চারণে, বানানে, শব্দশ্রেণীতে নাকি অর্থে? এই দুটোর অর্থ কিন্তু এক নয়। অর্থে হবে না, শব্দশ্রেণীতেও না, বানান কি এক না। উচ্চারণ মিল কোথায়? উচ্চারণে। স্বাক্ষর, দুটার উচ্চারণই সেম, স্বাক্ষর। তাই এটার অ্যান্সার হবে ক। নেক্সট দেখুন, চির ও চির শব্দ জোড়ের পার্থক্য যথাক্রমে চূর্ণ ও নেশাগ্রস্ত, ছুরি ও স্বাভাবিক, দীর্ঘ ছিন্নভিন্ন, ছিন্ন বস্ত্র ও দীর্ঘ। এবার একটু খেয়াল করেন, চির, চির মানে আমরা কি জানি? দীর্ঘ। এখানে দীর্ঘ আছে। আরেকটা কি? চির শব্দ জোড়ের কি? ছিন্ন বস্ত্র। তাহলে অ্যান্সার কি? দীর্ঘ ও ছিন্ন বস্ত্র। চির আমরা বলি না চিরকাল বেঁচে থাকো, চিরকাল এটা করে যায়, চির মানে কি? দীর্ঘ। আর ছিন্ন বস্ত্র, এই চির শব্দের অর্থ কি? ছিন্ন বস্ত্র। তাহলে শব্দ জোড়ের যথাক্রম উত্তর হবে কি? দীর্ঘ ও ছিন্ন বস্ত্র। নেক্সট দেখেন, বাণী ও বাণী শব্দ জোড়ের বাণী অর্থ কি? এটা একটা বাণী, এটা আরেকটা বাণী, এই দুটি বাণীর অর্থ কি? কথা, বাদ্যযন্ত্র, বড় কলসি, গহনার মজুরি। এই বাণী মানে কি? আমরা জানি না। এই বাণী মানে বাজানো, কি? বাঁশি, সাপুরে বাজায় না, বাণী বাজায়। আরেকটা বাণী কি? আচ্ছা, আরেকটা বাণী কি? আরেকটা বাণী হচ্ছে গয়নার মজুরি। কি? গয়নার মজুরি। আমরা গয়না বানাই না, স্বর্ণকার বা এরকম কারো কাছে যখন গয়না বানাবে, গয়নার যে মজুরিটা আপনাকে দিতে হয় ওটাকে বলা হয় বাণী। এই যে এই বাণীটা, বয়কার বা দন্ত নয় হিস্যিকার, বাণী। পরবর্তী দেখেন, ভজন ও ভোজন শব্দের অর্থ যথাক্রমে কি? অপশন খ আহার ও প্রার্থনা, অপশন খ প্রার্থনা ও আহার, অপশন খ আহার ও ভালোবাসা, অপশন খ কথা ও আহার। তাহলে এই ভজন মানে কি? আমরা জানি এই ভজন মানে কি? প্রার্থনা। কি? প্রার্থনা। এই ভজন হচ্ছে প্রার্থনা, ভজন গীতি করে না, ভজন গীতি। আর ভোজন মানে কি? খাওয়া। কি? খাওয়া, আহার, খাই, আমরা খাই না ভোজন, ভুরি ভোজ, ভোজ করি, ভোজন করি। তাহলে প্রার্থনা ও আহার। অ্যান্সার কি? অ্যান্সার খ। এরপরে দেখো, অণু শব্দের অর্থ কোনটি? অণু পশ্চাৎ, ক্ষুদ্রতম অংশ, ভিতর নাকি একক? আমরা জানি পশ্চাৎ, অণু। অণু হচ্ছে পশ্চাৎ। যশ শব্দের বিপরীত কোনটি? খ্যাতি, নির্দোষ, অপযশ নয়, অপযশ। যশ, যশ শব্দের বিপরীত হচ্ছে অপযশ। অ্যান্সার কি? অ্যান্সার গ।
তারপরে দেখো নশ্বর, এর বিপরীত শব্দ কি? নশ্বর। নশ্বর মানে যেটা কি নষ্ট হয়ে যায়, এর বিপরীত কি? অনশ্বর, ক্ষণস্থায়ী, অবিনশ্বর নাকি অস্থায়ী? আমরা জানি অবিনশ্বর, যেটা কখনো নষ্ট হয়ে যায় না। তাহলে নশ্বরের বিপরীত কি? অবিনশ্বর। প্রাচী শব্দের বিপরীত কোনটি? প্রাচী। প্রাচী, প্রতীচী, অপ্রাচী, অধুনা নাকি বিশ্রী? আমরা জানি অপ্রীতিচি, প্রতীচী। তাহলে প্রাচী শব্দের বিপরীত কোনটি? প্রতীচী, মনে রাখবা, প্রতীচী। শব্দের পূর্বে কোনটি বসিয়ে বিপরীত শব্দ তৈরি করা যায়? তাহলে একটা শব্দ, সেই শব্দকে আমরা বিপরীত শব্দ তৈরি করব, তাহলে আমরা কি শব্দের সামনে ব্যবহার করব যেটাতে বিপরীত শব্দ হবে? কারক, অনুসর্গ, প্রত্যয় নাকি উপসর্গ? তাহলে আমরা জানি কি উপসর্গ ব্যবহার করে আমরা সেটাকে বিপরীত শব্দ বানাতে পারি। বাচাল শব্দের বিপরীত কি? বাচালকে, যে অনেক বেশি কথা বলে তাকে কি বলে? বাচাল। তাহলে বাচালের বিপরীত কি? বাদী, বাচালতম, মৃদুভাষী নাকি স্বল্পভাষী? আমরা জানি স্বল্পভাষী, মানে যে কম কথা বলে। এটা অ্যান্সার ভুল হবে, অ্যান্সার হবে স্বল্পভাষী। তারপর দেখো কোনটি রিক্ত শব্দের বিপরীত শব্দ? রিক্ত। রিক্ত মানে আমরা বুঝি, রিক্ত মানে কি? শূন্য, নেই, খালি, ফাঁকা, রিক্ত। তাহলে রিক্ত শব্দের বিপরীত কি? রাত, শূন্য, পূর্ণ নাকি পূর্ণতা? তাহলে অ্যান্সার কি হবে? পূর্ণ। রিক্ত মানে কি? ফাঁকা। রিক্ত বলতে ফাঁকা বা শূন্য বোঝায়, এর বিপরীত কি? পূর্ণ। নেক্সট দেখো সরব শব্দের বিপরীত কোনটি? সরব। সরবতী, নীরব, নীরব নাকি সরবা? এখানে অ্যান্সার কি? নীরব। সরবের বিপরীত কি? নীরব। তফাৎ, এর বিপরীত কোনটি? তফাৎ। তফাৎ মানে আমরা বুঝি, তফাৎ মানে কি? পার্থক্য কতখানি। তফাৎ, তোমার আমার তফাৎ কত? কাজে, কর্মে, খাওয়া দাওয়া সবকিছু তফাৎ থাকে মানুষের। তাহলে এর বিপরীত কি? বিপদ, প্রশংসা, কাছে, রস। তাহলে এই হবে কাছে। তফাৎ মানে কি? দূরত্ব বোঝায় না, পার্থক্য, দূরত্ব। আর তফাৎ থেকে বিপরীত হচ্ছে কাছে। নেক্সট দেখো আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি? আকুঞ্চন। প্রসারণ, বহিরঙ্গ, উত্তম, উত্তমর্ণ, প্রশংসা। আকুঞ্চন, এটা হবে কি? প্রসারণ। আকুঞ্চন মানে কি? চুপসে ফেলা, একত্র করে ফেলা, কমিয়ে ফেলা। আর সেটার বিপরীত কি? প্রসারণ। স্ত্রী, এর প্রতিশব্দ কি? স্ত্রী এর প্রতিশব্দ, স্ত্রী মানে কি? স্ত্রী তো আমরা বুঝি, আমাদের কি? স্ত্রীর প্রতিশব্দ কি? প্রতিশব্দ মানে এই শব্দটি আরেকটি শব্দ, সে প্রতিশব্দটা কি? দেখেন ক্লান্ত, নীর, ভানু নাকি দ্বারা? ক্লান্ত তো ক্লান্ত, নীর, ভানু এগুলো কিছু হবে না, অ্যান্সার হবে কি? দ্বারা। স্ত্রীকে কি বলা হয়? দ্বারা বলা হয়। দ্বারা, দ্বারা হচ্ছে প্রতিশব্দ স্ত্রীর। পরবর্তীতে দেখো কৃত্রিম, এর বিপরীত কোনটি? কৃত্রিম তো আমরা বুঝি, আমরা যেটা কৃত্রিম সৃষ্টি করি। নকল, এর বিপরীত কি? স্বাভাবিক, বক্র, নকল নাকি অলিক? আমরা জানবো স্বাভাবিক। একটা জিনিস স্বাভাবিক সেটাকেই তো আমরা বিকৃত করে কি কৃত্রিম কিছু একটা সৃষ্টি করি। পরবর্তীতে দেখো সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? সমুদ্র শব্দের প্রতিশব্দ, এখানে কিন্তু বিপরীত চাইনি, প্রতিশব্দ কোনটি? অর্ণব, বিভব, মেদিনী নাকি ফণী? তাহলে সমুদ্র শব্দের বিপরীত প্রতিশব্দ কি? অর্ণব। অর্ণব মানে কি? সমুদ্র। মনে রাখতে হবে, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আপনাদের বিপরীত শব্দ, প্রতিশব্দ, অনুসর্গ এগুলো যে থাকে সেগুলো মুখস্থ করতে হবে, সবগুলো মুখস্থ করতে হবে। তাহলে সমুদ্রের প্রতিশব্দ অর্ণব। এরপরে দেখেন চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? চাঁদকে আমরা আর কি নামে ডাকি? নিশাকর, অর্ণব, আদিত্য নাকি সবিতা? আমরা জানি অ্যান্সার হবে কি? নিশাকর। রাতে ওঠে না, নিশা মানে কি? রাত, নিশাকর, রাতে যে থাকে। তাহলে চাঁদের প্রতিশব্দ কি? নিশাকর। ঢেউ শব্দের প্রতিশব্দ কি? বারিধি, দ্রুম, বিচি, ইন্দ্র। আমরা জানি ঢেউয়ের প্রতিশব্দ কি? বিচি। এগুলো সবগুলোই আপনাদের মুখস্থ রাখতে হবে। তারপরেও যেগুলো কমন থাকে সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি, এগুলো থেকেই বারবার কোশ্চেন রিপিট হয়ে থাকে। দেখেন দুধের মাছি বাগধারাটির অর্থ কি? দুধের মাছি বাগধারার অর্থ কি? যে মাছের গায়ে দুধ জড়ানো থাকে দুঃসময়ের বন্ধু, দুধে বসে যে মাছি সুসময়ের বন্ধু। তাহলে দুধের মাছি জানি কি? সুসময়ের বন্ধু।
আপনার যখন সবকিছু ভালো চলছে, আপনার ভালো সময় যাচ্ছে, তখন সে আপনার বন্ধু, কিন্তু বিপদে কি আপনার পাশে আর পাওয়া যায় না। এই যে স্বার্থবাদী কিছু মানুষ থাকে যারা কি সুযোগ সন্ধানী, তাদেরকে বলা হয় দুধের মাছি। এরা কি সুসময়ের বন্ধু, আপনার শুধু ভালো সময় পাশে থাকবে, আপনার যখন খারাপ সময় আসবে তাদের আর পাশে পাবেন না। এরপরে দেখেন, সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাটি সমর্থন করে? এই যে বললাম দুধের মাছি, অ্যান্সার কি ঘ, দুধের মাছি। পটল তোলা এর সমর্থক বাগধারা কোনটি? পটল তোলা আমরা বুঝি অক্কা পাওয়া, তালকানা, ডুব মারা নাকি ভরাডুবি? আমরা জানি অক্কা পাওয়া। এই দুটির মানেই কি হয় জানেন? মারা যাওয়া। আপনি মরে গেলেন মানে কি আপনি অক্কা পাইছেন, অথবা কি আপনি পটল তুলছেন, তাহলে আমি মরে গেলাম কি পটল তুলতেছি, মরে যাচ্ছি, এই অবস্থা। তাহলে এই যে পটল তোলা মানে কি মরে যাওয়া, অথবা অক্কা পাওয়া, এগুলো মানে কি মরে যাওয়া। তাহলে পটল তোলার সমর্থক বাগধারা কোনটি? অক্কা পাওয়া বা মরে যাওয়া। নেক্সট দেখেন, তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ অর্থের কুপ্রভাব, অপচয়, ক্ষণস্থায়ী বস্তুর নাকি কৃপণের করি? আমরা জানি অর্থের কুপ্রভাব। তাহলে অর্থ ভালো জিনিস, কিন্তু এর কিছু খারাপ প্রভাব রয়েছে, তাই না? এটা হচ্ছে অর্থের প্রভাব। সেম ওয়েতে দেখেন তামা, তামা ভালো জিনিস, কিন্তু সেই তামার কি বিষক্রিয়া থাকে, এটার কি সাইড এফেক্ট থাকে, তামার বিষ। সেই অর্থে কি অর্থের কুপ্রভাব। আনসার কি ক। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? অপশন ক ভালো মন্দ, অপশন খ পক্ষপাতিত্ব, অপশন গ গুরুত্বহীন, অপশন ঘ পার্থক্য। ইতর বিশেষ বাগধারাটির অর্থ তাহলে কি? আমরা জানি পার্থক্য। ইতর বিশেষ অর্থ কি? পার্থক্য। নেক্সট দেখো, হাত টানা বাগধারাটির অর্থ কি? নিঃস্ব করা, চুরির অভ্যাস, সর্বনাশ নাকি কুপরামর্শ? আমরা জানি হাত টান কি? চুরির অভ্যাস। কারো কারো থাকে না এরকম না যে তার কোনো অভাব রয়েছে, কিছুই না, তার সবকিছুই রয়েছে, ভালো ফ্যামিলি থেকে আছে, কিন্তু তাদের কিছু অভ্যাস থাকে, আপনার বাসায় আসলো বা কিছু আসলো না বলে ছোট ছোট জিনিস নিয়ে রাখা, এগুলো কিছু মানুষের অভ্যাসগত থাকে। তো এটাকেই বলা হয় হাত টান। হাত টান অর্থ কি? চুরির অভ্যাস, ছোটখাটো জিনিস দেখলে আপনার কি চুরি করতে ইচ্ছে করে। নেক্সট দেখেন, বগ ধার্মিক বাগধারাটির অর্থ কি? বগ ধার্মিক মানে কি? বগ ধর্ম। এখানে অপশন দেখো, ক একগুয়ে, অপশন খ ভণ্ড সাধু, অপশন গ অত্যন্ত গরিব, নাকি অপশন ঘ গুরুত্বহীন ব্যক্তি। তাহলে বগ যখন ধার্মিক, এখানে আমরা কি ভণ্ডতা দেখতে পারি না, তাকে তখন এখানে আনসার হবে কি ভণ্ড সাধু, মানে যে কি সাধুর ভাব নিচ্ছে, সে কি আসলে একজন ভণ্ড, যে ভালো হওয়ার ভাব দেখাচ্ছে। তাহলে বগ ধার্মিকের বাগধারা অর্থ কি? ভণ্ড সাধু। আমাদের আশেপাশে অনেক মানুষকে এরকম দেখবো, খুব সাধু পীরের মতো লাগে, বাট তারা কি থাকে? ভণ্ড থাকে। এদেরকে বলা হয় বগ ধার্মিক। এরপরে দেখো, গোফ খেজুর এর অর্থে কোন অর্থে প্রয়োগ করা হয়? অপশন ক খুব চৌকুশ, অপশন খ নিতান্তই অলস, অপশন গ বড় গোফ, নাকি অপশন খ চাটুকার? গোফ খেজুরে হচ্ছে নিতান্তই অলস। গোফ খেজুরে, গোফ খেজুরে। এটা কোথা থেকে এসেছেন জানেন? একজন লোক ছিল যার গোফের উপর খেজুর পড়ছিল, সে এতই আলছে, সে যে খেজুরটা সেখান থেকে নিয়ে খাবে সেটাও নিয়ে খায়নি, ওখানে রয়েছে, সে ভাবছে মুখের ভিতর আস্তে আস্তে চলেই আসবে। তো উনার কি অলসতা প্রমাণ করে, এই গল্প থেকে আসলে এই শব্দটা এসছে। আর এটার মানে হচ্ছে কি? নিতান্তই অলস, যে খুবই কুড়ে, অলস। তার এখানে খেজুর, সে সেটা নিয়ে মুখে খাবে, এতটুকু কাজ সে করবে না। পরবর্তীতে দেখো, ইঁদুর কপালের বিপরীত বাগধারা কোনটি? এখানে কিন্তু বিপরীত বাগধারা চেয়েছে। অদৃষ্টের পরিহাস, একাদশে বৃহস্পতি, অন্ধকার দেখা, কেউ কাটা। এখানে হবে একাদশে বৃহস্পতি। কিভাবে? আপনাকে যখন বলা হয় ইঁদুর কপালে, মানে মন্দ ভাগ্য, ইঁদুরের কপাল আর কেমন হয়? সেরকমই ইঁদুর কপালে মানে কি? মন্দ ভাগ্য, আপনার যখন ভাগ্য খারাপ। কিন্তু এখানে বলেছে বিপরীত বাগধারা কি? সেখানে এখানে দেখেন একাদশে বৃহস্পতি মানে আপনার সুখবর বা ভালো কিছু ঘটতে যাওয়া, এটাকে বলা হয় একাদশে বৃহস্পতি। তাহলে এখানে অ্যান্সার হবে খ, একাদশে বৃহস্পতি। শব্দের আবিধানিক অর্থই কি? ব্যাচার্থ, লক্ষার্থ, যোগ্যতা, নাকি আসক্তি? এখানে কি ব্যাচার্থ। শব্দের আবিধানিক অর্থই কি? ব্যাচার্থ।
এরপরে দেখো লক্ষার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? লক্ষার্থ মুখ্য, গৌণ, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? আমরা জানি গৌণ শব্দের কি প্রকাশ করে থাকে, তাহলে লক্ষার্থ গৌণ, গৌণ শব্দের কি অর্থ প্রকাশ করে থাকে। নেক্সট দেখো ইচড়ে পাকা শব্দের অর্থ কি? ইচড়ে পাকা অসম্ভব কল্পনা, অকালপক্য, পার্থক্য নাকি অপদার্থ? ইচড়ে পাকা দেখে বুঝতে পারছো, মানে যে আগে আগেই পেকে যায়, খুব বোঝে, ছোট বয়সে খুব পেকে গেছে, তাহলে এদেরকে কি বলে? অকালপক্য, মানে কি আগেই পেকে গেছে, এরা কি বয়স হওয়ার আগেই অতিরিক্ত বোঝা, এগুলোকে বলা হয় ইচড়ে পাকা বা অকালপক্য। নেক্সট দেখেন কোন জ্যোতিচিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় লাগে কোনটিতে? কমা, সেমিকোলন, ড্যাশ নাকি কোলন ড্যাশ? তাহলে আপনি যদি কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করেন এবং সেটা এক বলার দ্বিগুণ সময় লাগে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলন কেমন? এই যে আপনি লেখার মধ্যে দেখবেন এরকম থাকে সেমিকোলন। এই সেমিকোলনকে এক বলার দ্বিগুণ সময় অপেক্ষা করতে হয়। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে? তাহলে দেখেন পূর্ণচ্ছেদ বসবে। কি? পূর্ণচ্ছেদ। এরপরে দেখেন মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়েছে? মৃগয়া, কি মৃগয়া, এটা দ্বারা কি বোঝানো হয়? হরিণ বোঝানো হয়। তাহলে এখানে অর্থের কোন ধরনের পরিবর্তন হয়েছে? অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থ বদল নাকি অর্থের উন্নতি? এখানে অর্থের সংকোচ হয়েছে। কি হচ্ছে? অর্থের সংকোচ, অর্থাৎ কি অর্থের কমে গেছে, সংকোচ হয়েছে। আচ্ছা দেখেন শব্দের অর্থ অন্তত কয় রকমের? একটা শব্দের কয় রকমের অর্থ থাকতে পারে? আপনার কি মনে হয় একটা শব্দের কয় রকমের অর্থ থাকতে পারে? একটা শব্দের 2 রকমের অর্থ থাকতে পারে। নেক্সট দেখেন গবাক্ষ শব্দের ব্যুৎপত্তি অর্থ কোনটি? গবাক্ষ গরুর চোখ, জানালা, দরজা নাকি গরু সম্পর্কিত? গবাক্ষ। এটা দেখে আপনার কি মনে হয়? ব্যুৎপত্তি মানে এটার উৎপত্তি কোথায় এক্স্যাক্টলি? এই ব্যুৎপত্তি কোথায়? গরুর চোখ, জানালা, দরজা নাকি গরু সম্পর্কিত? তাহলে এটা কি? গবাক্ষ। গরুর চোখ, গরুর অক্ষ কি? গবাক্ষ। চক্ষু, চক্ষু আর গরু এটা মিলে কি গবাক্ষ হয়েছে। নেক্সট দেখো ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য, গৌণ, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? এটা কিন্তু আমরা দেখলাম কি প্রত্যক্ষ অর্থ প্রকাশ করে। তাহলে ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? প্রত্যক্ষ অর্থ প্রকাশ করে। নেক্সট দেখো মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থ বদল, অর্থের উন্নতি। এটা আমরা আগেই পড়ে নিয়েছি কি অর্থ সংকোচ। নেক্সট দেখো ছেলেটি বলে উঠলো বাহ কি সুন্দর বাড়ি। তাহলে ছেলেটি একটি বাড়ি দেখে কি বলে উঠলো? বাহ কি সুন্দর বাড়ি। তাহলে বাক্যটিতে পরোক্ষ উক্তি কি হবে? তাহলে এটা একটা প্রত্যক্ষ বাক্য, কিন্তু এই বাক্যকে যখন পরোক্ষভাবে নিবেন, যে অন্য পরোক্ষভাবে একটা ব্যক্তির বক্তব্য রাখবেন, তখন সেটাকে কিভাবে বলবেন? ছেলেটি বলল যে বাড়িটি সুন্দর। অপশন খ ছেলেটি চিৎকার করে বলল যে বাড়িটি সুন্দর। অপশন গ ছেলেটি আনন্দের সাথে বলল যে বাড়িটি সুন্দর। ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর। তাহলে আপনি এটাকে কোনটা চুজ করবেন? অপশন ঘ। কিভাবে? দেখেন বাহ যখন বলেছে তার মানে কি প্রকাশ করেছে? সে আনন্দের সাথে বলেছে, নাকি শুধু বললো, নাকি চিৎকার করলো? না, আনন্দের সাথে বলেছে। সাথে কি বলেছে? বলল যে বাড়িটি খুব সুন্দর। বাহ কি সুন্দর বাড়ি, প্রকাশ পেয়েছে কি বাড়িটি খুব সুন্দর। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার খ। নেক্সট দেখো শব্দ, বর্গ, অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় দাড়ি, কমা, সেমিকোলন নাকি কোলন? তাহলে শব্দ, বর্গ বা অধীন বাক্যকে আলাদা করতে কি ব্যবহার করা হয়? আমরা জানি কমা ব্যবহার করা হয়। একটা বাক্য লিখলাম যে আমি তুমি বাজারে যাব। আমিও তুমি অথবা আমি তুমি বলে আমরা কি লিখলাম? এই যে কমা থাকবে, এটাই কি? এটাই হচ্ছে অধিকে বাক্য শব্দ বা বর্গ বা অধীনের মধ্যে আলাদা করতে এটা ব্যবহার করা হয়। তোমাকে এবং আমাকে আলাদা বোঝানোর জন্য কি আমি ব্যবহার করেছি? কমা ব্যবহার করেছি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কমা। নেক্সট দেখো কেবল কোন কোন পদের বচন ভেদ হয়? কোন কোন পদের বচন ভেদ হয়? বিশেষ্য ও সর্বনাম, বিশেষণ ও সর্বনাম, বিশেষ্য ও বিশেষণ, সর্বনাম ও অব্যয়। তাহলে আমরা কি জানি? আমরা জানি বিশেষ্য ও সর্বনাম, অর্থাৎ কোন নাম বা সর্বনামের সাথে কি পদের বচন ভেদ হয়ে থাকে।
এরপরে দেখো, কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় বা কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়? তাহলে এটা আমরা আগেই পড়েছি যে পাল ও জুথো, যেমন ভেড়ার পাল, হাতি জুথো। এই ছিল আমাদের মোটামুটি সব এমসিকিউ। এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা অধ্যায় কভার করা হয়েছে, কম করে হোক বেশি করে হোক সবগুলো এমসিকিউ আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো প্রায়ই রিপিট হয়ে থাকে, বোর্ড কোশ্চেন বলেন বা বিভিন্ন স্কুলে রিপিট হয়ে থাকে, সেগুলো এখানে দেওয়া হয়েছে। এখান থেকে পড়লে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। এই রুলসগুলোর বাইরে আসলে কিছুই আসে না। হ্যাঁ, শব্দ অ্যান্সারে কিছুটা কম বেশি থাকবে, বাট আপনাকে এই যে ক্যাটাগরি প্রশ্ন হয় এটার বাইরে কিন্তু আসবে না। তো আপনারা আশা করি ভালোভাবে পড়বেন, পুরো বইটা দেখবেন, নিজেরা দেখবেন, ক্লাসটা করবেন, আপনাদের ঠিকঠাক প্রিপারেশন হয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।